আসসালামু আলাইকুম। ফোকাস বিশ্ববিদ্যালয় ও একাডেমিক কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে এইচএসসি ভূগোল প্রথম পত্রের ফাইনাল রিভিশন ও সাজেশন। দেখতে দেখতে আমাদের এইচএসসি পরীক্ষা প্রায় মাঝামাঝি চলে আসছে, শীঘ্রই হয়তো বা শেষ হয়ে যাবে। আশা করি যে আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন এবং সামনের পরীক্ষাগুলো ভালোভাবে দিবেন। এই যে আমাদের যে আজকে যে আমরা যে ক্লাসটা আমরা সাজিয়েছি ভূগোল প্রথম পত্র, তো প্রথম আমরা মানবন্ধনটা দেখে নেব আর কি। মোটামুটি সবার মানবন্ধন সম্পর্কে আইডিয়া আছে। তারপর আমি একটু জাস্ট আপনাদেরকে মনে করাচ্ছি যে আমাদের যে সৃজনশীল প্রশ্ন আমাদের জন্য 50 নম্বর বরাদ্দ। আমাদেরকে দেওয়া হবে 8টা সৃজনশীল প্রশ্ন, এটা থেকে আমাদেরকে 5টা উত্তর করতে হবে। আমাদেরকে যে 8টা প্রশ্ন দিবে এবং আমরা যে 5টা উত্তর করব, তার জন্য আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে 60টি অধ্যায়। মূলত আমাদের ভূগোল প্রথম পত্র বইয়ে অধ্যায় আছে 10টি, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে আপনাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, যার জন্যে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো সমন্বয় করে 3টি অধ্যায় আপনাদের জন্য কমিয়ে দিয়েছে। মজার বিষয় যে 3টি অধ্যায় ওনারা কমিয়ে দিয়েছে, সাধারণত ওই 3 অধ্যায় থেকে সাধারণত প্রশ্ন আসে নাই বলা চলে, খুবই কম আসে, রেয়ার। অর্থাৎ 3 অধ্যায় কমিয়ে দিয়েছে, আপনারাও খুশি, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডও অনেকখানি নির্বাক যে আপনারা অন্তত সমালোচনা করতে পারবেন না যে আপনাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, তার জন্য শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কোনো রকম পদক্ষেপ নেয়নি। অর্থাৎ সবাই খুশি, উইন উইন সিচুয়েশন। অর্থাৎ আমাদেরকে 60টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন দেবে, আর আমাদেরকে উত্তর করতে হবে কয়টি? 5টি। তারপরে যে সেগমেন্ট সেটা এমসিকিউ। এখানে আমরা সবাই জানি আমাদের জন্য 25 নম্বর বরাদ্দ। এই 25 নম্বরও আমাদের ওই 60টি অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে। আর ব্যবহারিক, এটা তো আমরা জানি যে আমাদের জন্য 25 নম্বর বরাদ্দ। অর্থাৎ এখানে মোট আমাদের 100 নম্বরের যে পরীক্ষা। অর্থাৎ আমরা আজকে দেখব এই 75 নম্বর, অর্থাৎ সৃজনশীলে 50, এমসিকিউতে 25। এই 75 নম্বর আমরা কিভাবে পড়ব শেষ সময়ে এসে, কিভাবে আমরা A+ নিশ্চিত করব, কারণ আমাদের মূলত লক্ষ্য কি A+ নিশ্চিত করা। আশা করি আজকের ক্লাসের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা যদি এই স্বল্প সময়ে পড়াশোনা করেন, আপনারা A+ নিশ্চিত করতে পারবেন। এখন আমাদের যে ভূগোল প্রথম পত্রের আমাদের প্রথম অধ্যায়টা তুলনামূলক সহজ অধ্যায় ছিল, ওইটা থেকে ওইরকম প্রশ্ন আসতো না। তো আমাদের প্রথম অধ্যায়টাকে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড বাতিল করে দিয়েছে। অর্থাৎ আমাদের যে বরাদ্দকৃত 60টি অধ্যায়, এখানে আমাদের প্রথম অধ্যায় নেই। দ্বিতীয় অধ্যায় থেকে মূলত আমাদেরকে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় আমাদের আছে কি? দ্বিতীয় অধ্যায় আছে আমাদের ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর ভূমিরূপ, অবস্থান, গঠন কাঠামো, বাংলাদেশের ভূপ্রকৃতি ইত্যাদি। আর বাকিটা আমাদের জন্য ব্যবহারিক পরীক্ষার জন্য। এই যে আমাদের বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এইখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আপনাদের জন্য অবশ্যই আসবে। মোটামুটি আমরা 90% ধরে নিতে পারি যে বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে। এমসিকিউ প্রশ্ন একাধিক আসতে পারে, তবে একটি সৃজনশীল প্রশ্ন আসবে। অর্থাৎ আমাদের জন্য এই বাংলাদেশের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে 4র্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, এই যে সাম্প্রতিককালে বায়ু দূষণ নিয়ে অনেক চর্চা হচ্ছে। ঢাকার যে এয়ার কোয়ালিটি বা বায়ুর যে মান, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। এই বায়ু দূষণ থেকে বা যে কোনো দুর্যোগ থেকে প্রতি বছরই পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তো এই জন্য আমরা বায়ু দূষণটা একটু গুরুত্ব দিয়ে দেখব। বায়ু দূষণের সাথে বায়ুমণ্ডল যোগ করে বা সমন্বয় করে এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন হতে পারে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সংক্রান্ত কোনো না কোনো প্রশ্ন থাকবেই। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের বায়ু দূষণ ও বায়ু দূষণের
প্রতিরোধ। যদি আমাদের সৃজনশীল আসে তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে যে বায়ু দূষণ প্রতিরোধ সংক্রান্ত একটা অভিমত, একটা মতামত আপনাদের কাছ থেকে পরীক্ষক জানতে চাইবেন। তারপরে আমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে ভূমিরূপ পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। ভূমিরূপ পরিবর্তন থেকে মোটামুটি 2টি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। একটি প্রশ্ন তো অবশ্যই আসবে, একাধিক অর্থাৎ 2টি প্রশ্ন আসতে পারে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার এই ভূয়ালোড়ন ভূমিকম্প। এই যে স্পেসিফিক করে যদি বলতে যাই, ভূমিকম্পকে কেন্দ্র করে একটি সৃজনশীল প্রশ্ন হতে পারে। তারপরে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যদি আমরা বলি বিচূর্ণী ভবন ও গণীভবন, এটা হচ্ছে খ নম্বরের জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বিচূর্ণী ভবন গণভবন বলতে কি বুঝেন কিংবা এই দুটির পার্থক্য জানতে চাইতে পারে 2 নম্বরের জন্য। তারপর এখান থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এই 3টি বিষয়ই বাংলাদেশের সাথে রিলেটেড, বাংলাদেশের সাথে কানেক্টেড। এই যে বাংলাদেশের ভূমিক্ষয় এবং ভূমিধস, এখান থেকে কিন্তু আপনাদের জন্য পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ভূমিক্ষয়ের কারণ কি, ভূমিধসের কারণ কি, কিংবা এগুলো প্রতিরোধের উপায় কি, বা নদীর ক্ষেত্রে একই কথা যে নদী ভাঙনের প্রক্রিয়া, নদী ব্যবস্থাপনা, সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে বাংলাদেশের সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যদি এখান থেকে শর্ট আউট করি তাহলে আমাদের জন্য এই যে ভূয়ালোড়ন ভূমিকম্প খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই নিচের 3টি টপিক। তারপরে যদি আমরা দেখি আমাদের পঞ্চম অধ্যায় আছে কি জলবায়ুর উপাদান ও নিয়ামক। এই জলবায়ুর উপাদান ও নিয়ামক থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে। আর এই জলবায়ুর উপাদান থেকে যদি একটি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, সাব টপিক কোনটা? এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাব টপিক হচ্ছে আপনার বায়ুর চাপ বলয় আর বায়ু প্রবাহ। অনেক ক্ষেত্রে মেঘ ও বৃষ্টিপাতও আসতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বায়ুর চাপ, বায়ু প্রবাহ এবং বায়ুমণ্ডলীয় গোলযোগ, বিশেষ করে কালবৈশাখী। এই সংক্রান্ত একটা উদ্দীপক দিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাইতে পারে এই সংক্রান্ত তথ্য। ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। আমরা যদি আমাদের যে বরাদ্দকৃত 7টি অধ্যায়, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যদি বলি সেটা হচ্ছে আমার জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। আমরা আগের অধ্যায়গুলোতে বলেছি যে একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আমি জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তনের জন্য বলবো আপনারা 2টি প্রশ্ন ধরে রাখতে পারেন। সম্ভাব্য 2টি প্রশ্ন দেবে, একটা হচ্ছে জলবায়ু অঞ্চল থেকে, আরেকটা হচ্ছে জলবায়ু পরিবর্তন থেকে। কারণ জলবায়ু পরিবর্তন বর্তমানে শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর জন্য খুবই আলোচিত একটি বিষয়। যেহেতু বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের একটি ভুক্তভোগী দেশ, এই জন্য জলবায়ু পরিবর্তনের যে প্রেক্ষাপট আমাদের জন্য প্রাসঙ্গিক, আমাদের পরীক্ষার জন্য প্রাসঙ্গিক। আমরা যদি সাব টপিকে দেখি ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তনের, তাহলে আমরা এখানে কতগুলো টপিক দেখতে পাই। এখানে সবগুলো টপিকই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বলছি এখান থেকে কি 2টি সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং একটা তো অবশ্যই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আসবে। তারপরে হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের জন্য কি কত প্রযোজ্য, যেখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এই সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, বিশেষ করে জোয়ার ভাটা আমাদের এমসিকিউর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জোয়ার ভাটার ভিতরে আমাদের সাব টপিক আছে জোয়ার ভাটার কারণ ও শ্রেণী বিভাগ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব, এই প্রভাব সংক্রান্ত প্রশ্ন তো থাকে বেসিক্যালি। তারপরে সেটা হচ্ছে আমাদের দশম অধ্যায় ব্যবহারিক মানচিত্র ও স্কেল। এইখান থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন হয় না, আমরা ধরে নিতে পারি এখান থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও হয় তাহলে একটার বেশি হবে না, হওয়ার সম্ভাবনা কম। তবে এমসিকিউ প্রশ্ন কিন্তু 1 থেকে 2টি এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসতে পারে। অর্থাৎ আমরা যদি এখন আমাদের পুরো বিষয়টাকে, পুরো পরামর্শটাকে, পুরো কথাগুলোকে যদি একটু ব্র্যাকেট বন্দি করি তাহলে আমরা দেখতে পারি যে দ্বিতীয় অধ্যায় যে আমাদের পৃথিবীর গঠন আছে, এখান থেকে সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন কয়টা? একটা আসতে পারে।
ভূমিরূপ পরিবর্তন থেকে 1 থেকে 2টা, খুব সম্ভবত এখান থেকে 2টি প্রশ্ন হতে পারে। বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে 1টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার জন্য বায়ু দূষণ। পঞ্চম অধ্যায় থেকেও 1টি প্রশ্ন আসতে পারে। জলবায়ু অঞ্চল, জলবায়ু পরিবর্তন থেকে 2টি সৃজনশীল প্রশ্ন। সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা থেকে 1টি প্রশ্ন। দশম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম সম্ভাবনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূলত প্রশ্ন আসবে 6টি অধ্যায় থেকে। পরীক্ষকরা সবগুলো অধ্যায় কভার করার চেষ্টা করবেন, সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন দিবেন। তার মধ্যে হচ্ছে আমাদের এই যে জলবায়ু অঞ্চল 6ষ্ঠ অধ্যায় এবং 3য় অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন, আর বাকি আমাদের 4 অধ্যায় থেকে 4টি প্রশ্ন, টোটাল আমাদের 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এই ক্ষেত্রে অনেকের জন্য হচ্ছে ব্যবহারিক মানচিত্র স্কিলটা একটু বিদঘুটে লাগে সৃজনশীল প্রশ্নের জন্য, প্র্যাকটিক্যাল তো অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা চাইলে সৃজনশীল প্রশ্নের জন্য এটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ হচ্ছে আপনার জন্য বরাদ্দকৃত 8টি প্রশ্ন, অর্থাৎ এটাকে আপনি যদি বাদও দেন আপনার হাতে কিন্তু আর 7টি অপশন থাকবে, ওইখান থেকে আপনি 5টি উত্তর করতে পারেন। অর্থাৎ আমাদের জন্য এই উপরের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম অধ্যায় সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে আমরা যদি এমসিকিউ দেখি তাহলে আমরা দেখতে পাবো দ্বিতীয় অধ্যায় থেকে 2 থেকে 3টি এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আমাদের পুরো বিশ্লেষণটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বা বিগত সালগুলোতে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আসছে এটার উপর ভিত্তি করে তৈরি করা আর কি, আমরা একটা অনুমান করতে পারি। ভূমিরূপ পরিবর্তন আমাদের যেরকম সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, তদ্রূপ আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, এখান থেকে অবশ্যই 4 থেকে এমনকি 5টা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আমাদের জলবায়ুর উপাদান ও নিয়ামক থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসতে পারে। বেসিক্যালি হচ্ছে এরকম প্রশ্ন আসতে পারে যে কোনটি জলবায়ুর উপাদান, কোনটি নিয়ামক নয়, ইত্যাদি ইত্যাদি। জলবায়ু অঞ্চল, জলবায়ু পরিবর্তন থেকে এমসিকিউ তো আমাদের জন্য কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে, বিশেষ করে 4 থেকে 5টি প্রশ্ন থাকতে পারে। এই জন্য আমরা এই জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন এবং ভূমিরূপ পরিবর্তন একটু গুরুত্ব দিয়ে পড়বো, একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো, যেহেতু আমরা বলছি 2টি অধ্যায় থেকে 4টি সৃজনশীল প্রশ্ন এবং প্রায় 7 থেকে 8টি এমসিকিউ প্রশ্ন হতে পারে। তারপরে সেটা দেখবো হচ্ছে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এখান থেকে 3টি এমসিকিউ প্রশ্ন আমাদের জন্য বরাদ্দ থাকতে পারে। আমাদের ব্যবহারিক মানচিত্র স্কেল থেকে বেসিক্যালি হচ্ছে 1 থেকে 2টার বেশি প্রশ্ন আসবে না। খুব বেশি যে বিগত বছরে 10ম অধ্যায় থেকে এমসিকিউতে প্রশ্ন আসছে ব্যাপারটা এরকম নয়। তাও আমরা যেহেতু A+ পেতে চাই, আমাদেরকে 25টি এমসিকিউ থেকে অন্ততপক্ষে 23-24 নম্বর তুলতে হবে। এজন্য আমাদেরকে 1 নম্বর কিংবা 2 নম্বর ছাড়ার কোনরূপ সুযোগ নেই। এখন যদি আমরা সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন দেখি, একটা বিষয় হচ্ছে আমাদের প্রায় সময় ঝামেলা হয় পরীক্ষাতে, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের সময়। দেখা যায় যে আমরা উদ্দীপকটা বুঝতে পারছি, আমাদের ক নাম্বার জ্ঞানমূলক কমন, আমাদের পরবর্তী যে গহ ওই 2টি প্রশ্ন কমন, কিন্তু আমরা ওই সৃজনশীল প্রশ্নটি উত্তর করতে পারি না শুধুমাত্র অনুধাবনমূলক প্রশ্নটি না জানার কারণে। অর্থাৎ আমাদেরকে অবশ্যই অনুধাবনমূলক প্রশ্নে গুরুত্ব দিতে হবে, কারণ দেখা গেছে যে আমরা পুরো উদ্দীপক বুঝেও অনেক সময় শুধু অনুধাবনের জন্য সৃজনশীল প্রশ্নটি উত্তর করতে পারিনি। দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন থেকে সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন কি আসতে পারে, আমরা কিছু প্রশ্ন এখানে স্যাম্পল হিসেবে আপনাদের জন্য নিয়ে আসছি। যে প্লাইস্টোসিন কালের সোপান কি, বুঝিয়ে লেখো। আমরা প্লাইস্টোসিন কালের সোপান বুঝি আজ থেকে 25,000 বছর আগে, প্রায় 25,000 বছর আগে বাংলাদেশে একটি ভূমিরূপ তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলি হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান বা চত্বর, যেটা বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের বরেন্দ্র অঞ্চল, আমাদের লালমাই পাহাড় কুমিল্লার, তাছাড়া হচ্ছে আমরা গাজীপুর কিংবা টাঙ্গাইলের যে মধুপুরের গড়, এগুলো হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান বা চত্বরের উদাহরণ। মালভূমির গঠন প্রক্রিয়া আসতে পারে। আমরা জানি হচ্ছে মালভূমির গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে 3টি বিষয় হচ্ছে জড়িত, এগুলো হচ্ছে আমরা মোটামুটি পড়েছি। তারপর হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতিক শ্রেণী বিভাগ লিখ। এই টাইপের প্রশ্ন যখন আসবে, বাংলাদেশের ভূপ্রকৃতিক শ্রেণী বিভাগ কিংবা কেন্দ্রমণ্ডলী বর্ণনা দাও, তখন আমরা চেষ্টা করব চিত্র দেওয়ার জন্য। যে প্রশ্নগুলো চিত্র সংক্রান্ত, যেখানে আমরা চিত্র দিতে পারবো,
ওইখানে বেশি নম্বর প্রাপ্তির জন্য বিশেষ করে ভূগোলে আমরা অবশ্যই চিত্র দিব। আমি যদি 2 লাইন কমও লিখি সমস্যা নেই। এই যে আমার বাংলাদেশের ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ, হয়তোবা আমি অনেক কিছু লিখতে পারি যে 3 ভাগে বিভক্ত, প্লাইস্টোসিন কালের সোপান বা চত্বর, টারশিয়ারি যুগের পাহাড়, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, মানে অনেক হচ্ছে আমরা লিখতে পারি। কিন্তু আমরা যদি ছোট্ট করে একটি বাংলাদেশের ম্যাপ এঁকে দেখিয়ে দেই যে এখানে হচ্ছে আমার বরেন্দ্র অঞ্চল, এখানে হচ্ছে আমার লালমাই পাহাড়, এখানে হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড়, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমার সমতল ভূমি, অর্থাৎ আমরা যদি একটি চিত্রের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করি, খুব বেশি আমাদের লিখতে হবে না, আমাদেরকে পূর্ণ 2 নম্বর কিন্তু পরীক্ষক দিবেন। তো আমরা চেষ্টা করবো হচ্ছে যেমন কেন্দ্রমণ্ডলের বর্ণনা যখন আমরা দিব, আমরা চেষ্টা করবো হচ্ছে কেন্দ্রমণ্ডলে একটি চিত্র আঁকার জন্য। ভূগোলে সর্বোচ্চ নম্বর ক্যারি করার জন্য চিত্র, ডায়াগ্রাম, এটার কোনো বিকল্প নেই। তারপর হচ্ছে আমরা দেখবো যে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়ে বাজগ্রস্ত কেন। আমরা জানি হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম পাহাড় কিন্তু বঙ্কিল বা বাজ পর্বত শ্রেণীর আর কি, অর্থাৎ আমরা সুন্দর করে লিখে দেবো, যেখানে চিত্র হচ্ছে আমরা আঁকতে পারবো, এখানে আমরা চিত্র অবশ্যই দিব। যেমন হচ্ছে বঙ্কিল পর্বত কিভাবে সৃষ্টি হয়, সুন্দর করে আমরা লিখে দেব, যেখানে আমরা চিত্র দিতে পারবো, এখানে অবশ্যই আমরা চিত্র প্রদান করব। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে আমরা এগুলাকে হচ্ছে অধিক গুরুত্ব দিব। পাশাপাশি আপনারাও আপনাদের নোট আছে বা আপনাদের হচ্ছে অধ্যয়ন করা আছে, পড়া আছে, ওইগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। তবে আমরা হচ্ছে অনুধাবনের জন্য অধ্যায় 2 পৃথিবীর গঠন থেকে এই 6টি প্রশ্নকে বাছাই করেছি আপনাদের জন্য। জি, এমসিকিউ দেখাবো, সবই আছে আমাদের ঝুলিতে। তারপর তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এখান থেকে বলেছি যে 3টি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তো এইখান থেকে হচ্ছে কি রূপ আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন, এটারও একটি আমরা নমুনা আপনাদের সামনে রেখেছি। যেমন নদীর কোন পর্যায়ে সঞ্চয় বেশি হয়, দেখেন তো মনে করতে পারেন কিনা যে নদীর কোন পর্যায়ে সঞ্চয় বেশি হয়। তৃতীয় অধ্যায় যদি ভালো করে পড়ে থাকেন, নদীর কোন পর্যায়ে সঞ্চয় বেশি হয়, নদীর সঞ্চয় বেশি হয় নদী যখন বার্ধক্য অবস্থায় থাকে, নদীর একদম শেষ পর্যায়ে পরিণতির, তখন হচ্ছে এটা সঞ্চয় বেশি হয়ে থাকে। বাংলাদেশের ভূমিক্ষয় নদী ভাঙনের কারণগুলো কি, খুবই বেসিক প্রশ্ন, আপনারা আশা করি পারবেন। ভূমিক্ষয় নদী ভাঙনের পাশাপাশি কিন্তু আসতে পারে ভূমিধস। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ভূমিধসের কারণগুলোও পড়ে ফেলবো, এবং এটার প্রতিকারটা আমরা দেখবো। অনেক সময় কিন্তু বাংলাদেশের ভূমিক্ষয়ের প্রতিকার বা নদী ভাঙনের প্রতিকারগুলো আসে, ওইগুলো আমরা পড়ব। তারপরে বিচূর্ণী ভবন ও নগ্নি ভবনের মধ্যে পার্থক্য লিখ, নিঃসন্দেহে আপনারা অধ্যয়ন করে ফেলেছেন বিষয়টি। ভূমিকম্পের কারণ লিখ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে ভূমিকম্পের কারণ না থেকে কিন্তু ভূমিকম্পের সময় করণীয় আসতে পারে, যে ভূমিকম্পের সময় একজন সচেতন নাগরিক হিসেবে আপনার করণীয় কি। চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে কি ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, এটা আমরা দেখব। আসতে পারে বায়ুমণ্ডলের উপাদান সমূহ লিখ, খুবই সিম্পল প্রশ্ন। আমরা জানি বায়ুমণ্ডলের উপাদান কি, অক্সিজেন এবং নাইট্রোজেনই প্রধান উপাদান, তাছাড়াও কার্বন ডাইঅক্সাইড, তারপর কিছু ওজোন, জলীয় বাষ্প ইত্যাদি। তারপরে আসতে পারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে লিখ। তো আমরা বায়ুমণ্ডলের 5টি স্তর জানি, এখানেও আমি বলবো যে চিত্র দেওয়ার চেষ্টা করবেন। যা সুন্দর করে একটা এঁকে দিলেন বায়ুমণ্ডলের চিত্র, এরকম 5টা ধাপ দিয়ে এঁকে দিলেন, আপনাকে কিন্তু পূর্ণ নম্বর দিবে। আপনি লিখলে হয়তো বা যত চমৎকারে লিখেন 2 থেকে 1.5 দিতে পারে, কোনো ক্ষেত্রে বানান ভুলের কারণে 1ও দিতে পারে। কিন্তু আপনি যদি সুন্দর করে চিত্র এঁকে স্তর বিন্যাসগুলি দেখিয়ে দেন, তাহলে পরীক্ষক আপনাকে অবশ্যই পূর্ণ নম্বর দিতে বাধ্য থাকবে। ট্রপোস্ফিয়ারের গুরুত্ব, এটা আমরা জানি যে আমরা যেখানে বাস করতেছি এটা কিন্তু কি আমাদের কি ট্রপোস্ফিয়ার, কারণ ট্রপোস্ফিয়ার না থাকলে অক্সিজেন থাকতো না, ট্রপোস্ফিয়ার না থাকলে আমাদের অস্তিত্বই থাকতো না। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের গুরুত্ব আপনারা লিখে দিবেন 3-4 লাইনে। বায়ু দূষণের কারণসমূহ লিখ, এটা মোটামুটি আপনারা হচ্ছে খুব বেশি পড়তে হবে না, আশেপাশে তাকিয়ে দেখলেই বায়ু দূষণের কারণগুলো আপনারা দেখতে পাবেন। পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বায়ুর সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয় কেন, ব্যাখ্যা করো। খুবই সিম্পল প্রশ্ন। বায়ু সম্পৃক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কিন্তু কি তাপমাত্রা, এগুলো আমরা জানি। আর বায়ু সম্পৃক্ত কি, এটাও আমরা জানি, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। জলবায়ুর নিয়ামক সমূহ লিখো, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। নিয়ামক, নট উপাদান। যখন উপাদান বলবে তখন কিন্তু আমাদের আনসার অন্যরকম হবে।
নিয়ত বায়ু প্রবাহের দিকসমূহ লিখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউর জন্য। নিয়ত বায়ুর দিকসমূহ বা কোন দিক থেকে প্রবাহিত হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যদি আমরা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের দিকসমূহ একটু লিখে দেখাই, যেন আমাদের সহজ যদি মনে থাকে, যেভাবে যদি আমরা এরকম দেখি যে এভাবে লিখে দিলাম, এভাবে যদি আমরা লিখে দিই, এখানে আমরা দিয়ে দিলাম কি বায়ু প্রবাহ, এখানে আমরা বলতে পারি উত্তর গোলার্ধ, এখানে আমরা বলতে পারি দক্ষিণ গোলার্ধ। নিয়ত বায়ু প্রবাহ আমরা জানি হচ্ছে 3 প্রকার। প্রথমটা আমরা জানি অয়ন বায়ু, তারপরে আমাদের আছে হচ্ছে প্রত্যয়ন বা পশ্চিমা বায়ু, তারপরে আমাদের আছে মেরু বায়ু। এই 3টি বায়ুকে বলা হয় নিয়ত বায়ু প্রবাহ। তো অয়ন বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর পূর্ব দিক থেকে। আর দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়? দক্ষিণ পূর্ব দিক থেকে। আর প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে, আর উত্তর গোলার্ধে প্রবাহিত হয় উত্তর পশ্চিম দিক থেকে। একটু ব্যতিক্রম প্রত্যয়ন বায়ুটা আমরা একটু দেখব। মেরু বায়ু উত্তর গোলার্ধে প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে, আর দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে। অর্থাৎ আমরা এই বক্সটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আচ্ছা, ক্লিয়ার দেখতেছেন না? দেখেন, অর্থাৎ আমাদের হচ্ছে এই বক্সটি থেকে প্রতিবারই এমসিকিউ প্রশ্ন আসে, যে উত্তর গোলার্ধে অয়ন বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, মেরু বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়। খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বক্সটা আমরা দেখে রাখবো। অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহের দিক আসলে আমরা এরকম বক্স করে দেব, বিশেষ কিছু আমাদের লেখার দরকার নেই। তারও বৃষ্টিপাত সংগঠনের প্রক্রিয়া, এগুলো মোটামুটি আপনাদের মুখস্থ, একদম বেসিক প্রশ্ন। বৃষ্টিপাতের প্রকার ভেদ আসলে পারবেন। বৃষ্টিপাত কয় প্রকার আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, যে আপনাদের মনে আছে কিনা, এটাও আমরা যাচাই করতে পারবো। 6ষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। আমরা আগেও বলেছি যে এখান থেকে 2টি সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে, বিশেষ করে এই জলবায়ু পরিবর্তন থেকে প্রশ্ন তো থাকবেই। এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। আপনারা নিরক্ষীয় অঞ্চল যদি দেখেন, বিশেষ করে আপনারা এখন বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা চলতেছে, শ্রীলঙ্কা কিন্তু নিরক্ষীয় অঞ্চলের একটা দেশ। আপনারা শ্রীলঙ্কার স্টেডিয়ামগুলো দেখবেন, ওইখানে কিন্তু ঘন বন জঙ্গল। নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি অন্যতম কারণ কি? অত্যাধিক বৃষ্টিপাত। এক কথা যদি আমি বলি, বাকিটা আপনারা ব্যাখ্যা করে দিবেন। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য সমূহ লিখবেন। যে কোনো জলবায়ু, সেটা ভূমধ্যসাগরীয় হোক, সেটা মৌসুমী জলবায়ু হোক, কিংবা সেটা হচ্ছে যে কোনো ধরনের জলবায়ু হোক, আপনারা যখন জলবায়ুর বৈশিষ্ট্য লিখবেন তখন কিছু জিনিস হচ্ছে গুরুত্ব দিয়ে লিখবেন। যেমন হচ্ছে ওই জলবায়ু অঞ্চলের তাপমাত্রা অবশ্যই লিখবেন। আপনারা এখানে হচ্ছে বৃষ্টিপাত মেনশন করবেন, যে ওই জলবায়ুর বৃষ্টিপাতের পরিমাণ কীরকম হয়, বায়ুর চাপ ও বায়ু প্রবাহ। অর্থাৎ যে কোনো জলবায়ু যখন হচ্ছে আপনার কাছে বৈশিষ্ট্য জানতে যাবে, আপনি তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর চাপ ও বায়ু প্রবাহ মেনশন করবেন। অর্থাৎ ওই অঞ্চলের তাপমাত্রা কীরকম, ওই অঞ্চলের বৃষ্টিপাত কেমন, ওই অঞ্চলের বায়ুর চাপ ও বায়ু প্রবাহের ধরন। তারপরে আমরা যদি দেখি জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক হচ্ছে জলবায়ু পরিবর্তন। প্রভাবগুলো সুন্দর করে লিখে দিবেন, যেরকম হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে, কৃষিক্ষেত্রে অনিশ্চিত সৃষ্টি হবে। কারণ আমরা জানি হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু বিশ্ব ব্যাংক 5টি সতর্কতা জারি করেছে। আপনি যদি কিছুই মনে না থাকে, তাহলে জলবায়ু পরিবর্তন প্রভাব সংক্রান্ত বিশ্ব ব্যাংকের 5টি সংখ্যার কথা লিখে দিবেন, তাহলে আপনাকে পূর্ণ নম্বর দিবে। সমরেখা মানচিত্রের সুবিধা কি? আপনারা জানেন সমরেখা মানচিত্র কি। বাংলাদেশের জলবায়ুর ধরন ব্যাখ্যা করো। এগুলো আপনাদের জন্য একদমই বেসিক প্রশ্ন। অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় থেকে সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এই রকম। 8ম অধ্যায়, যেহেতু আমাদের 7ম অধ্যায় হচ্ছে আমাদের নেই, আমাদেরকে ছোট করে দিয়েছে সিলেবাস।
অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এখান থেকে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। সমুদ্র স্রোতের কারণ খুবই সিম্পল প্রশ্ন। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান দুটি কারণ, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আপনাকে প্রধান দুটি কারণ যেমন চন্দ্রের আকর্ষণ, পৃথিবীর কেন্দ্রাধিক শক্তি, এরকম হচ্ছে আপনাকে দুটি প্রধান কারণ ব্যাখ্যা করতে হবে। জোয়ার ভাটার ইতিবাচক প্রভাব আপনাকে লিখতে হবে। কিরকম ইতিবাচক প্রভাব? জোয়ার ভাটার ইতিবাচক প্রভাব কি চিন্তা করেন, যে জোয়ার ভাটার ইতিবাচক কি দিক হতে পারে, কোনগুলো জোয়ার ভাটার ইতিবাচক দিক হতে পারে চিন্তা করেন এবং ওইগুলো আপনি লিখে দিবেন। আমি জোয়ার ভাটার একটা ইতিবাচক প্রভাব যদি বলি, সেটা হচ্ছে নৌ চলাচলের ক্ষেত্রে ইতিবাচক একটি প্রভাব রয়েছে। তাছাড়া হচ্ছে যে নদীর তীরে যে ময়লা, এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় জোয়ার ভাটার কারণে। দশম অধ্যায় আমরা বলেছি যে সৃজনশীলের জন্য এই অধ্যায়টি খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে এখান থেকে সম্ভাব্য অনুধাবনমূলক প্রশ্ন, যে স্কেলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আর প্রতিবনী অনুপাত কি, এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে। তবে সৃজনশীলের জন্য দশম অধ্যায় খুব বেশি গুরুত্বপূর্ণ না, আপনারা হচ্ছে এটা ইগনোর করতে পারেন। এইচএসসি 2024-এর এমসিকিউ প্রশ্ন আমরা এক নজরে দেখব যে 2024-এ কি ধরনের প্রশ্ন দিয়েছে। আমরা যদি 2024-এর এমসিকিউ প্রশ্ন দেখি, তাহলে আমরা একটা অনুমান করতে পারবো আমাদের জন্য কোন ধরনের প্রশ্ন বরাদ্দ থাকবে। যেমন যদি আমরা দেখি এইচএসসি 2024-এ যে প্রশ্নগুলো এসেছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে গুরুমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার। এটা সিম্পল প্রশ্ন, আমরা জানি হচ্ছে 885 কিলোমিটার। অর্থাৎ আপনাদেরকে যখন হচ্ছে যেগুলো পড়বেন, গুরুমণ্ডল অশ্বমণ্ডল একটা থেকে আরেকটা দূরত্ব কত, ঠিক আছে, এগুলো আপনাদেরকে খেয়াল করে পড়তে হবে। যেমন মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি বলেন তো দেখি। এইচএসসি 2024 অর্থাৎ বিগত বছর যে এইচএসসি পরীক্ষাতে এমসিকিউ প্রশ্ন আসছে, এর মধ্যে একটা ছিল মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কি। আপনাদের মনে আছে কিনা আপনারা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। কারণ বোর্ড বইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রায় সময় প্রশ্ন রিপিট হয়। আপনারা যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখেন, দেখবেন ম্যাক্সিমাম প্রশ্নে ঘুরে ফিরে একটু বাক্য পরিবর্তন করে, একটু শব্দ পরিবর্তন করে ওই প্রশ্নগুলি আবার দিতেছে। মৌসুমী জলবায়ুর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল। বায়ুতে অক্সিজেনের হার কত? সিম্পল প্রশ্ন, 21%। এখন আপনারা বলেন তো বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? দেখেন তো মনে আছে কিনা, বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত? কারণ বায়ুতে অক্সিজেনের পরিমাণ গত বছর আসছে, এবছর কি নাইট্রোজেনের পরিমাণ আসতে পারে না? অবশ্যই আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রায় পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডমিশন থেকে শুরু করে প্রায় পরীক্ষাতে আসছে যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন তো মনে করতে পারেন কিনা যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, প্রায় পরীক্ষাতে আসে। আপনাদের মনে থাকলে কমেন্ট করে জানান। খুবই সিম্পল প্রশ্ন, এখন দেখে সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে হয়তো এগুলাই গুলিয়ে ফেলতেন আর কি। এখন আপনারা দেখেন, মনে করেন বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। নদীর প্রথম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ কি? এটা আমরা জানি স্পারো গিরিখাত। নিচের উদ্দীপকের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। আপনারা যখন এমসিকিউ, হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিয়েছে, হ্যাঁ 0.03, হ্যাঁ সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এইরকম প্রশ্ন অর্থাৎ একটা চিত্র দিয়ে বা 2 লাইনের হচ্ছে আপনাদের হচ্ছে একটা উদ্দীপক দিয়ে এমসিকিউর উত্তর হচ্ছে আপনাদের কাছে জানতে চাইতে পারে। এটা হচ্ছে ভূগোলের ক্ষেত্রে খুবই একটি কমন প্রবণতা আমরা দেখতে পারি পরীক্ষার ক্ষেত্রে, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, যে একটা চিত্র দিয়ে দিবে, 2 লাইনের একটা হচ্ছে উদ্দীপক দিয়ে আপনার কাছে 2টি প্রশ্ন জানতে চাবে। খুবই কমন একটা টেন্ডেন্সি আর কি। এখন আপনারা বলেন তো উদ্দীপকের ক চিহ্নিত অর্থাৎ এই যে জায়গাটা, ভূমিরূপ কোনটি? পর্বত, মালভূমি, সমভূমি, পাহাড়। ক চিহ্নিত স্থানটি। দেখেন তো আপনাদের কি মনে আছে কিনা বা মনে পড়ে কিনা, বা আপনারা বিগত প্রশ্ন যখন দেখছেন এটা আপনাদের চোখে পড়েছে কিনা। অনেকে সঠিক উত্তর দিচ্ছে, এটা হচ্ছে পর্বত। কারণ সিম্পল একদম চিত্র দেখলে বোঝা যায় যে এটা পর্বত, কারণ মালভূমি সমভূমি হওয়ার তো কোনো চান্সই নাই। তারপর আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের আগের যেই
প্রশ্নে বলছে হচ্ছে এখানে দেখেন কি বলছে, উদ্দীপকের খ গ ভূমিরূপের বৈশিষ্ট্যের তারতম্য রয়েছে। অর্থাৎ দেখেন এই খ আর গ এর মধ্যে কি তারতম্য আছে, কি পার্থক্য আছে, দেখেন তো আপনারা এখন কি তারতম্য আছে, কি পার্থক্য আছে। এই যে খ আর গ এর মধ্যে উচ্চতার তারতম্য আছে, তাপমাত্রায় তারতম্য আছে, পৃষ্ঠতলে তারতম্য আছে। তো আমরা আবার চিত্রটা দেখতেছি যে খ আর গ এর মধ্যে কি তারতম্য আছে। উচ্চতায় কি তারতম্য আছে? অবশ্যই উচ্চতায় তারতম্য আছে, এটা দেখলেই বোঝা যায় যে উচ্চতায় তারতম্য আছে। তারপরে কি তাপমাত্রা কি তারতম্য আছে? অবশ্যই তাপমাত্রায় তারতম্য আছে, কারণ আমরা জানি হচ্ছে উচ্চতার কারণে কিন্তু তাপমাত্রার হেরফের ঘটে। অর্থাৎ তাহলে উত্তর কি হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রে তারতম্য নেই, তাহলে উত্তর হবে 1 আর 2, অর্থাৎ ক নাম্বার অপশন। 7 নাম্বার, একটু আগে আমরা দেখিয়েছিলাম যে নিয়ত বায়ু প্রবাহের দিকসমূহ। দেখেন বিগত বছরই আসছে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়। একটু আগে আমরা হচ্ছে আপনাদেরকে একটা টেবিলের মাধ্যমে দেখিয়েছি। বলেন তো দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? দেখি আপনাদের আছে কিনা, মনে আছে কিনা। উত্তর পশ্চিম দিক থেকে। আমি কি সঠিক দিলাম নাকি ক? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু, এবং কি বলছে, মেনশন করে দিয়েছে দক্ষিণ গোলার্ধ, নট উত্তর গোলার্ধ। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। যদি আমাকে একই প্রশ্ন এখানে দক্ষিণ গোলার্ধ না দিয়ে বলতো হচ্ছে উত্তর গোলার্ধে, মনে করেন এটা নাই, এখানে আছে উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধের জায়গায় যদি উত্তর গোলার্ধে বলতো তাহলে আনসার কি হইতো বলেন? দেখেন মনে পড়ে কিনা। শুধু দুটি শব্দ নাই, দক্ষিণ গোলার্ধ নাই, এর জায়গায় আমরা রিপ্লেস করলাম উত্তর গোলার্ধে। তখন কিন্তু আমার উত্তর পরিবর্তন হয়ে যাবে। যখন উত্তর গোলার্ধে বলবে তখন আমার উত্তর হয়ে যাবে কি দক্ষিণ পশ্চিম দিক থেকে। দক্ষিণ গোলার্ধে বললে উত্তর পশ্চিম, আর উত্তর গোলার্ধে বললে দক্ষিণ পশ্চিম। একটু ব্যতিক্রম, একটু আগে আমরা টেবিলের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি দেখিয়েছি। বায়ু দূষক গ্যাস কোনটি? কোনটা হচ্ছে বায়ু দূষণ করে? খুবই সিম্পল প্রশ্ন। অক্সিজেন তো অবশ্যই বায়ু দূষণ করে না, নাইট্রোজেনও বায়ু দূষণ করে না, হাইড্রোজেনও বায়ু দূষণ করে না। তাহলে বায়ু দূষণ করে কে? সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ আমাদের যে গাড়ির যে কালো ধোঁয়া, কিংবা ইটবাটার যে কালো ধোঁয়া, কলকারখানার যে কালো ধোঁয়া, এখান থেকে যে গ্যাসটা নির্গত হয় সেটা কি? সালফার ডাইঅক্সাইড। বায়ু দূষণের জন্য অন্যতম দায়ী। এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য তখন কিন্তু আমরা আনসার হবে কি সালফার ডাইঅক্সাইড। অর্থাৎ অ্যাসিড বৃষ্টি হয় কোন গ্যাসের আধিক্যের কারণে? সালফার ডাইঅক্সাইডের আধিক্যের কারণে, যেটা হচ্ছে অন্যতম একটি বায়ু দূষক। গম্বুজ আকৃতির পর্বতের উদাহরণ। আমরা জানি পর্বত কত প্রকার? আমরা জানি পর্বত হচ্ছে 4 প্রকার। তার মধ্যে একটা পর্বত হচ্ছে লেকুলিত পর্বত। আমরা নিশ্চয়ই পড়েছি লেকুলিত পর্বত। লেকুলিত পর্বতের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লেকুলিত পর্বতের শৃঙ্গ থাকে না। শৃঙ্গ হচ্ছে আমরা বেসিক্যালি জানি যে একটা পর্বতের সবচেয়ে উঁচু যে জায়গা, খাড়া যে জায়গাটা থাকে, যেরকম হিমালয় পর্বতমালা সবচেয়ে উঁচু জায়গার নাম কি? মাউন্ট এভারেস্ট। কিন্তু হিমালয় পর্বতমালা আমরা জানি হচ্ছে বঙ্গিল বা বাস পর্বতশ্রেণী। কিন্তু যেই লেকুলিত পর্বত আছে এটার কি থাকে না? এটার হচ্ছে আপনার কোনো শৃঙ্গ থাকে না। পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে কোন ধরনের পর্বতে শৃঙ্গ থাকে না। লেকুলিত পর্বতে কোনো শৃঙ্গ থাকে না। গম্বুজ আকৃতি পর্বতের উদাহরণ, অর্থাৎ এখানে লেকুলিত পর্বত আছে কোনটা? সেটা হচ্ছে হেনরি পর্বত হচ্ছে কোন ধরনের পর্বত? লেকুলিত পর্বত। তাহলে আপনারা বলেন তো এর রকি পর্বত বা রকি পর্বতমালা কোন ধরনের পর্বতমালা? দেখেন আপনাদের মনে পড়ে কিনা। দেখেন আপনাদের মনে পড়ে কিনা যে রকি পর্বতমালা কোন ধরনের পর্বতমালা?
যে আমাদের যে 4টা পর্বত যে ভাগ আছে, দেখেন তো মনে করতে পারেন কিনা। কিংবা আপনারা বলেন তো বিসু বিয়াস কোন ধরনের পর্বতমালা, দেখেন তো মনে পড়ে কিনা। রকি কিন্তু বঙ্গীল পর্বতমালা, কিন্তু বিসু বিয়াস আমাদের কি আগ্নেয় পর্বতমালা। অর্থাৎ প্রশ্ন যদি আপনাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, নিঃসন্দেহে আপনারা পারবেন। আমরা আগেই বলেছি যে প্রশ্নগুলো কিন্তু খুব রিপিট হয়, অর্থাৎ একটু ঘুরিয়ে পেঁচিয়ে বাক্যটা পরিবর্তন করে একই প্রশ্ন হচ্ছে আপনাদেরকে উপস্থাপন করে, কিন্তু আপনারা ঘাবড়িয়ে যান। আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, 25 থেকে ভূগোলে আপনি 24 নিঃসন্দেহে পাবেন। খুবই সহজ প্রশ্ন আসে, কিন্তু আপনারা ঘাবড়িয়ে যান। দেখেন, এই যে আমি বারবার বলছি যে ভূগোলের ক্ষেত্রে, বিশেষ করে প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউ অংশে একটা ছোট্ট চিত্র দিয়ে 2 লাইনের একটা উদ্দীপক দিয়ে আপনাদের কাছে কোনো একটি বিষয় জানতে চাইতে পারে। এই যে দেখেন একটা নমুনা, যে বাংলাদেশের ছেলে সুমন ব্যবসার কাজে শ্রীলঙ্কা গেল। কোন দেশ গেল? শ্রীলঙ্কা। আজকে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার টি20 হচ্ছে, আশা করি বাংলাদেশ হারবে, আমি আশা না করলেও হারবে। সে লক্ষ্য করলো তার গমনকৃত দেশের প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়। অর্থাৎ বাংলাদেশের ছেলে সুমন, সেটা শান্ত হতে পারে, সেটা হৃদয় হতে পারে, সেটা মিরাজও হতে পারে, কোথায় গেল? সে অবশ্য ব্যবসায়িক কাজে গিয়েছে, শ্রীলঙ্কা গেল। সে এখানে দেখতেছে প্রতিদিন বৃষ্টিপাত হয়। আমার কাছে প্রশ্ন রাখা হয়েছে, উদ্দীপকে উল্লিখিত সুমনের ভ্রমণকৃত দেশটির জলবায়ু হলো, অর্থাৎ কোন ধরনের জলবায়ু আমার কাছে জানতে চাচ্ছে। অর্থাৎ শ্রীলঙ্কাতে প্রচুর বৃষ্টিপাত হয়, প্রত্যেক দিনে বৃষ্টিপাত হয়, বিকালে বৃষ্টিপাত হয়। অর্থাৎ শ্রীলঙ্কা কোন জলবায়ুর অন্তর্ভুক্ত? দেখেন তো কোন জলবায়ুতে বিকালে বৃষ্টিপাত হয়, যখন তখন বৃষ্টিপাত হয়। প্রায় সময় দেখবেন ক্রিকেট খেলার সময় শ্রীলঙ্কাতে যখন খেলা হয়, ওয়েদার ফোরকাস্টে দেখবেন যে সারা দিনের ফোরকাস্টে দেখবেন কি বৃষ্টি, যে 10টায় 25%, 11টায় 20%, বিকালে 50%, মানে বৃষ্টিপাত হবে এরকম একটা আর কি। অর্থাৎ সেটা হবে কি নিরক্ষীয় অঞ্চলে। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। ধন্যবাদ। উদ্দীপক উল্লিখিত দেশ দুটির জলবায়ুর বৈশিষ্ট্যের তারতম্য দেখা যায়। অর্থাৎ কোন দুটা দেশ বলছে? এই যে বাংলাদেশ আর শ্রীলঙ্কা। অর্থাৎ এই দুইটা দেশের জলবায়ু ভিন্ন ভিন্ন। শ্রীলঙ্কার জলবায়ু নিরক্ষীয়, আর আমাদের কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত আমাদের দেশ। তাহলে পার্থক্য থাকবে কোথায়? তাপমাত্রায়, নিঃসন্দেহে তাপমাত্রায় পার্থক্য থাকবে, বৃষ্টিপাতে পার্থক্য থাকবে, উদ্ভিদ পার্থক্য থাকবে, কারণ এই 3টি বিষয় জলবায়ুর সাথে সম্পর্কিত। তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এই 3টি বিষয়ে পার্থক্য থাকবে। তাহলে আমার উত্তর হবে ঘ। বাংলাদেশের প্লাইস্টোসিন-কালের, এখানে একটা ভুল হয়েছে, যে চত্বর হবে, চত্বর হচ্ছে। কোথায় আছে বাংলাদেশের প্লাইস্টোসিন-কালের চত্বর? দেখেন তো, বাউলের গড়, এখানে কি আমাদের প্লাইস্টোসিন-কালের চত্বর বা সুপান আছে? নিঃসন্দেহে আছে। আমাদের সিলেটে কি আমাদের প্লাইস্টোসিন-কালের সুপান বা চত্বর আছে? না, নেই। সিলেটে আমাদের আছে কি? সিলেটে আমাদের আছে সমতল ভূমি আর টারশিয়ারি যুগের পাহাড়। তা লালমাইতে কি আমাদের প্লাইস্টোসিন-কালের চত্বর আছে? হ্যাঁ, আছে। তাহলে আমাদের উত্তর হবে কি 1 আর 3। 1 আর 3 আমার অপশন হচ্ছে অপশন খ। তারপর যদি আমরা দেখি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ, বেসিক্যালি আপনারা যদি মানচিত্র দেখেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের জলবায়ুর দেশগুলো মনে রাখার জন্য সিম্পলি হচ্ছে আপনারা যে ভূমধ্যসাগর আছে ওইটার আশেপাশের দেশগুলো দেখবেন। ওইটার আশেপাশের দেশগুলোর জলবায়ুকে বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু। যেরকম আপনার লিবিয়া, তিউনিসিয়া, আপনার হচ্ছে ইতালি, গ্রিস, এই দেশগুলো কিন্তু ভূমধ্যসাগরের একদম তীরে। অর্থাৎ ওই সমস্ত দেশগুলোর জলবায়ু কিরূপ? ভূমধ্যসাগরীয়। এখন দেখেন তো, আপনি যদি মনে করতে পারেন কিংবা আপনার মানচিত্র দেখে বলেন তো, ভূমধ্যসাগরের পাশে এই 4টা দেশের মধ্যে কোন দেশটা অবস্থিত? নিঃসন্দেহে ইতালি। এই ভূমধ্যসাগরের তীরে কোন দেশটা অবস্থিত? ইতালি। অর্থাৎ ভূমধ্যসাগরের জলবায়ুর অন্তর্গত দেশ হবে কোনটি? ইতালি। একবার সিম্পলি মনে রাখবেন, ভূমধ্যসাগরের আশেপাশে যে দেশ ওইগুলো হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ুর অন্তর্গত। মেক্সিকোতে সারা বছর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে? আমাদের হচ্ছে স্রোত থেকে প্রশ্নটা আসছে। আমরা জানি হচ্ছে যে মেক্সিকো যে উপসাগর, এখানে যে স্রোত হয় সেটা হচ্ছে কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত।
আপনারা এটাও জানবেন যে মেক্সিকো যে উপসাগর, যেটা আমরা পড়েছি বইয়ে, ওটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যা কিনা আমরা মজা করি, সে কিন্তু মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে কি রাখছে, আমেরিকান উপসাগর, গালফ অফ আমেরিকা। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, যে আমি আগে যে কথা বলেছি, দেখেন আবার এটার প্রমাণ দেখেন, যে 2 লাইনের উদ্দীপক একটা চিত্র দিয়ে আপনার কাছে কিছু একটা বিষয় জানতে চাইতে পারে। যেমন একটা উদ্দীপক দিয়ে দিছে বায়ুমণ্ডলের স্তর, ক স্তর, খ স্তর, গ স্তর, এবং এগুলার বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে। বলছে ক চিহ্নিত স্তরের গভীরতা কত কিলোমিটার। দেখেন তো, ক চিহ্নিত বায়ুমণ্ডলের স্তর, এখানে নামটা লেখা নেই, কিন্তু বৈশিষ্ট্য দেওয়া আছে, মেঘ বৃষ্টি সংঘটিত হয়। বলেন তো বায়ুমণ্ডলের যে 5টা স্তর, কোন স্তরে মেঘ বৃষ্টি সংঘটিত হয়? তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা জানি বায়ুমণ্ডলের টপোস্ফিয়ারে কি হয়, মেঘ আর বৃষ্টি সংঘটিত হয়। তাহলে টপোস্ফিয়ারের গভীরতা কত? 0 থেকে 16 কিলোমিটার। তারপরে দেখি উদ্দীপকের খ ও গ এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে খ আর গটা দেখি আমরা। দেখেন তো, উদ্দীপকের খ আর গ, বায়ুমণ্ডলের স্তরের নাম লেখা নেই, দিয়ে দিছে খ আর গ, কিন্তু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে খ নং স্তরে হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, গ নং স্তরে অতি বেগুনি রশ্মি শোষণ করে। আমাকে বলেন তো, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? পরীক্ষাতে কিন্তু এটাও আসতে পারে, যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত এই বছর না হলে গত বছর ক ইউনিটে কিন্তু যারা বিভাগ পরিবর্তন করে মানবিক থেকে ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটি প্রশ্ন এসেছিল যে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। দেখেন তো, মনে করতে পারেন কিনা। অর্থাৎ আমি বলছি প্রশ্নগুলো রিপিট হয়, একটু এদিক সেদিক করে দিবে আর কি। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় মূলত বায়ুমণ্ডলের, না থার্মোস্ফিয়ার না, আর স্পেসিফিকলি আনসার বলতে হবে আয়নোস্ফিয়ার। অর্থাৎ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে। তাহলে আমরা খ নং স্তর বুঝে গেলাম, এটা কি আয়নোস্ফিয়ার। অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর? ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি, এটা হচ্ছে আমার ট্রপোমণ্ডল, এটা হচ্ছে খ নং হচ্ছে আমার আয়নোস্ফিয়ার, গ নং বায়ুমণ্ডলের স্তর হচ্ছে আমার ওজোন স্তর। তাহলে আমরা যদি দেখি এখানে প্রশ্ন খ আর গ, অর্থাৎ বায়ুমণ্ডলের ওজোন স্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য কি, তাপমাত্রা বৃদ্ধি পাবে? হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি পাবে। জলীয় বাষ্পের উপস্থিতি কি রয়েছে? না, নেই। জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ওজোন স্তর যদি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ না করত, তাহলে এটা জীবজগতের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনত। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পায়, জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি নেই। তাহলে উত্তর হবে কি 1 আর 3, অর্থাৎ খ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা কত? খুবই সোজা প্রশ্ন, 610 মিটার। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বলতে আমরা কোনটাকে বুঝি? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে। এখন দেখবো হচ্ছে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে কোনটা। দেখেন তো, মনে করতে পারেন কিনা। কারণ আমরা জানি প্রেইরি সমভূমি কোনোভাবে অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হতে পারে না, কারণ প্রেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। উর্বর ভূমি কি অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হতে পারে? না। তাহলে এটা যদি না হয়, তাহলে আনসার হবে কি 1 আর 3, অর্থাৎ 1, 3 আমার কোথায় আছে? খ নং প্রশ্নে। অর্থাৎ আমরা হচ্ছে বাদ দিয়েও কিন্তু উত্তর করতে পারি। অনেক সময় আমার হয়তো বা এক্স্যাক্টলি উত্তরটি মনে নাও থাকতে পারে যে এটাই উত্তর, তখন আমরা বাদ দিব যে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। অনেক সময় আমরা কি বাদ দিয়েও কিন্তু সঠিক উত্তর বের করতে পারবো। আমি আমার কথাটা আবার দেখেন, একটা উদ্দীপক দিয়ে দিয়েছে যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি স্রোত যা আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে সোজা উত্তর দিকে প্রবাহিত হয়। বলেন তো এটা কোন স্রোত? যে স্রোতটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি স্রোত যা আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে সোজা উত্তর দিকে প্রবাহিত হয়।
স্রোতটার নাম কি বলেন তো দেখি। আবার আরেকটা স্রোতের কথা বলছে, এখানে দুটি ধাপ। আরেকটা স্রোত বলছে যেটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়। যদি এটাকে আমরা বলি হচ্ছে ক স্রোত, আর এটাকে যদি আমরা বলি হচ্ছে খ স্রোত। এখন আমাকে বলেন তো ক স্রোতের নাম কি? এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, আপনি বলেন যে ক স্রোতের নাম কি? বেঙ্গুলুয়া স্রোত, বেঙ্গুয়েলা স্রোত। তাহলে এখন আপনি বলেন তো খ স্রোতের নাম কি? ক স্রোতের নাম তো আমরা পারলাম যে উদ্দীপকের ইঙ্গিত বহ প্রথম স্রোতটি, অর্থাৎ আমি যদি ক বলি ক স্রোতের নাম কি? বেঙ্গুলুয়া। দ্বিতীয় যে স্রোতের বৈশিষ্ট্য দেওয়া আছে এটার হলো আমরা যদি এটাকে খ বলি, তাহলে খ নং স্রোতের নাম কি বলেন তো দেখি, বৈশিষ্ট্য দেখে মনে করতে পারেন কিনা দেখেন তো, মাথা খাটান। অর্থাৎ আমি যেটার নাম দিয়েছি খ স্রোত, এটার বৈশিষ্ট্য দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্যানারি স্রোত, ক্যানারি। এখন আমরা পেয়ে গেলাম প্রথম স্রোতের নাম বেঙ্গুলুয়া, 2 নম্বর স্রোতের নাম কি আমাদের? ক্যানারি স্রোত। পরের প্রশ্নে বলেছে উদ্দীপকের ইঙ্গিতকৃত স্রোত দুটোর মধ্যে সাদৃশ্য রয়েছে, অর্থাৎ ক্যানারি স্রোত আর বেঙ্গুয়েলা স্রোতের মধ্যে কি সাদৃশ্য আছে বলেন তো দেখি। দুইটা স্রোতে কি শীতল? নিঃসন্দেহে দুটি স্রোতই শীতল। পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি হয়, অবশ্যই আবর্তনের ফলে সৃষ্টি হয়। জলবায়ুর উপর কি প্রভাব বিস্তার করে? অবশ্যই দুটি স্রোত তার স্ব এলাকার যে জলবায়ু আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের যে 3টি সাদৃশ্য দেওয়া আছে প্রদত্ত প্রশ্নে, উদ্দীপকের যে দুটি স্রোত ক্যানারি আর বেঙ্গুলুয়া, 2 স্রোতের সাথে কি আমার মিলে যাচ্ছে। তাহলে উত্তর হবে কি? ঘ, 1, 2, 3। সমুদ্রে একবার জোয়ার ভাটার কয় ঘন্টা পরে পুনরায় জোয়ার ভাটা সংঘটিত হয়? খুবই সহজ প্রশ্ন, 12 ঘন্টা পর। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সহজ প্রশ্ন আসবে। দেখবেন এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে দিবে, কিন্তু আপনি যদি ঘাবড়ে যান তাহলে কিন্তু আপনি নম্বর তুলতে পারবেন না। আর আমাদের টার্গেট কিন্তু কি, বারবার মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই অবশ্যই A+। কারণ একটা A+ আপনার এডমিশন জার্নিটাকেও সহজ করে দিবে নিঃসন্দেহে। গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাব, খুবই আলোচিত একটা ইস্যু, গ্রিন হাউস প্রতিক্রিয়া। যারা পত্রিকা পড়ার অভ্যাস আছে বা নিউজ যারা দেখেন প্রায় এটা শুনবেন যে গ্রিন হাউস প্রতিক্রিয়া বাংলাদেশের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে, কি কি হতে পারে। তাপমাত্রা পরিবর্তন হবে, হ্যাঁ হবে। গ্রিন হাউস প্রতিক্রিয়া একটা নিঃসন্দেহে বিষয়টা কিন্তু নেগেটিভ। গ্রিন হাউস প্রতিক্রিয়ার কিন্তু কোনো পজিটিভ কোনো দিক নেই, তাহলে জীব বৈচিত্র্য রক্ষা পায়। তাহলে আমরা বলতেছি গ্রিন হাউস প্রতিক্রিয়া হচ্ছে নেগেটিভ, নেতিবাচক। তাহলে জীব বৈচিত্র্য রক্ষা পায় কিভাবে? গ্রিন হাউস প্রতিক্রিয়া তো মূলত জীব বৈচিত্র্য ধ্বংস করে, নষ্ট করে। তাহলে নিঃসন্দেহে এটা হবে না। এটা যেহেতু হবে না, আমার বাকি প্রশ্নগুলো পড়ার প্রয়োজনীয়তা নেই। আমি নিঃসন্দেহে বলতে পারি কোনটি আনসার, 1 আর 3, অর্থাৎ আমার আনসার হচ্ছে খ। আমি কিন্তু একটা বাদ দিতে পারলে কিন্তু সহজে আনসার বের করতে পারতেছি, আমার কিন্তু সবকিছু পড়া লাগতেছে না, সময় নষ্ট হচ্ছে না। এই যে আমি বলেছিলাম যে কথাটি, আবারও প্রমাণ দেখেন। আমি একটা কথা শুরুতেই বলেছিলাম যে ভূগোলের ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নে 2 লাইনের উদ্দীপক, একটি চিত্র দিয়ে আপনার কাছে কিছু জানতে চাইবে। অলরেডি কিন্তু অনেকবার প্রমাণটা পাইছেন, বিগত একদম লেটেস্ট যে ভূগোল পরীক্ষা হয়েছে, বোর্ড পরীক্ষা, ওইটার প্রশ্ন থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন। উদ্দীপকের বৃষ্টিপাত কোন ধরনের বৃষ্টিপাত? এখানে আপনারা দেখতেছেন একটি পর্বত, পর্বতের এখানে বৃষ্টি হচ্ছে। এখন আমাকে বলেন পর্বতের ঢালে কোন ধরনের বৃষ্টিপাত হয়? পর্বতের ঢালে হয় হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। ক্লিয়ার? এবং আমার সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো, আমরা কিন্তু আগের প্রশ্নের উত্তর পেয়েছি যে এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি। এখন আমরা হচ্ছে আমাদের পড়া আছে যে শৈলক্ষেপ বৃষ্টির বৈশিষ্ট্য কি। বৃষ্টি ছায়া অঞ্চলের সৃষ্টি হয়, নিঃসন্দেহে সঠিক। পর্বতের প্রতিপাত ডালে হয়, আমরা যদি চিত্র দেখি তাহলে দেখতে পাবো যে পর্বতের প্রতিপাত ডালে বৃষ্টি হয়। দিনের সূর্যতাপে প্রভাবিত, নিঃসন্দেহে দিনের সূর্যতাপে প্রভাবিত। আমরা আগের চিত্র থেকে নির্ধারণ করলাম এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি। এখন আমরা শৈলক্ষেপ বৃষ্টির যে বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে 3টাই কিন্তু
মিলে যাচ্ছে, তাহলে উত্তর হবে কি সবগুলো, অর্থাৎ ঘ 1 2 3। অর্থাৎ এই ছিল আমাদের এইচএসসি 2024-এর এমসিকিউ প্রশ্ন। এবার আমরা দেখব সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন। 2024-এ যে প্রশ্ন আসছে হুবহু তো আমাদের জন্য তুলে দিবে না, কিন্তু আমাদের জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা কিছু নমুনা দেখব। সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন 2025 এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ আপনাদের জন্য। আপনারা হচ্ছে আমার সাথে উত্তর করার চেষ্টা করেন, প্র্যাকটিস হবে এবং হচ্ছে একটু অনুমান করতে পারবেন যে কোন ধরনের প্রশ্ন আপনাদের জন্য থাকতে পারে। একটু জ্বালাই হবে আপনাদের। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শুরু করব। দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন থেকে কি প্রশ্ন আমাদের জন্য থাকতে পারে? আমাদের জন্য থাকতে পারে, বানানটা একটু সমস্যা হচ্ছে, অশ্বমণ্ডল, যে অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলের বিচ্ছেদকারী রেখা বা রেখাকে কি বলে? অর্থাৎ অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল আমরা জানি হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়, যে এরকম, এটা যদি আমার অশ্বমণ্ডল হয়, এটা যদি আমার গুরুমণ্ডল হয়, তাহলে এই যে রেখাটা অশ্বমণ্ডল আর গুরুমণ্ডলকে ভাগ যে করছে ওই রেখাটা কি নামে পরিচিত? দেখেন তো আনসার করতে পারেন কিনা। কোনটা? কনরাড বিযুক্ত রেখা, কি বলেন? দেখেন একটু চেষ্টা করেন, যে আমার যে 3টি যে স্তর 1 2 3 অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, অশ্বমণ্ডল আর গুরুমণ্ডলকে যে বিচ্ছেদ করছে, বিভক্ত করছে যে রেখাটা, এটাকে বলা হয় মুহ বিযুক্তি রেখা। মূলত এক ভদ্রলোক মুহুরিবিক্স তার নাম, যিনি হচ্ছে বেসিক্যালি 1909 সালে ভদ্রলোক এই রেখাটা নির্ণয় করেন। উনার নামে হচ্ছে এই রেখার নামকরণ করা হয়। আচ্ছা, হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? যে আমাদের পাশেই একদম হচ্ছে, আমরা যদি পঞ্চগড়ে যাই, পঞ্চগড়কে কিন্তু হিমালয়ের কন্যা বলা হয়, বাংলাদেশের একবারে উত্তরের জেলা। আপনি ওইখান থেকে কিন্তু হিমালয় দেখতে পারবেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আর হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটা সঠিক? এটা কি আগ্নেয় শিলায় গঠিত? আপনার কি মনে হয়? বরফ দেখছেন কিরকম বরফ, ওইখানে আগ্নেয় শিলা কিভাবে থাকবে? স্তুতি বা স্তূপ? নিঃসন্দেহে না। জীবাশ্ম পাওয়া যায়? বলেন, পাওয়া যায়? পাওয়া যাবে এখানে? না, এটা হচ্ছে একটি বাজ, পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়, এখানে বলছে কি জীবাশ্ম পাওয়া যায় না, কিন্তু যায়। তাহলে হিমালয় পর্বতের ক্ষেত্রে সঠিক হচ্ছে কি, এটি একটি বাজ বিশিষ্ট বা ভঙ্গিল পর্বত। তাহলে আমরা এটা দেখলাম। এখন দেখবো হচ্ছে বাংলাদেশ কোন অঞ্চলের সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত? বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত? আপনাকে 4টা জেলার নাম দেওয়া আছে, 4টা জেলার নাম দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা বলেন তো, এই 4টা জেলার মধ্যে কোন জেলায় প্লাইস্টোসিন কালে সোপান বা চত্বরের দেখা মিলে? দেখেন, একটু প্র্যাকটিস করেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে জেলাগুলোর নাম হয়তোবা পরিবর্তন করে দিতে পারে পরীক্ষাতে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। হয়তোবা আমি যে জেলার নাম দিয়েছি এগুলো নাও থাকতে পারে, অন্য জেলার নাম দিতে পারে, কিন্তু আপনি এটা নির্ণয় করতে পারলে ওইগুলো নিঃসন্দেহে খুব সহজে নির্ণয় করতে পারবেন। দেখেন, আমরা জানি হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড়ে কি সোপান আছে? না, পঞ্চগড় মূলত হচ্ছে পাদদেশীয় সমভূমি, পাদদেশীয় সমভূমি। আমার রাঙামাটির দিকে সোপান আছে? না, রাঙামাটিতে আমার আছে কি পাহাড়। কোন কালের? টারশিয়ারি কালের, টারশিয়ারি যুগের। আমার বরগুনা একদম বঙ্গোপসাগরের নিকটে, আমার কিন্তু বরগুনা কিন্তু সমতল ভূমি, বরগুনা আমার কি সমতল। তাহলে আমার বাকি থাকলো কি নওগাঁ। আমরা জানি হচ্ছে আমাদের যে বরেন্দ্র অঞ্চল, এই বরেন্দ্র অঞ্চল কি আমাদের? বরেন্দ্র অঞ্চল মূলত হচ্ছে আমাদের সোপান বা চত্বর ভূমি রয়েছে। তাহলে নওগাঁ কিন্তু বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। নওগাঁ হচ্ছে কোন বিভাগে? রাজশাহী বিভাগে। তাহলে আমরা দেখতেছি পঞ্চগড় হচ্ছে আমাদের পাদদেশীয় সমভূমি, আমাদের বরগুনা হচ্ছে সমতল ভূমি, রাঙামাটি হচ্ছে আমার টারশিয়ারি যুগের পাহাড়, তাহলে নওগাঁ হচ্ছে আমার কি সোপান বা চত্বর। জেলার নাম পরিবর্তন করে দিতে পারে, তা আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি কি? কেন্দ্রমণ্ডলের অর্থাৎ বায়ু, আমরা যদি হচ্ছে এটাকে 3 ভাগে ভাগ করি, ভূ অভ্যন্তরকে, যে এটাকে যদি আমরা বলি অশ্ব, এটা হচ্ছে আমার কি গুরুমণ্ডল, এটা আমার কি কেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি কি?
নিকেল ও লোহা। নিকেল ও লোহা কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি কি? নিকেল ও লোহা। আপনারা চেষ্টা করেন আমি উত্তর দেওয়ার আগে আপনারা পারেন কিনা, নিঃসন্দেহে ভালো একটা প্র্যাকটিস হবে। কিলিমাঞ্জারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত কেন? কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার একবারে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। পরীক্ষাতে কিন্তু এটাও আসতে পারে যে কিলিমাঞ্জারো কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতের নাম কি? কিলিমাঞ্জারো। আপনি শুধু যে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য বিষয়টি পড়বেন এরকম না, এটা কিন্তু আপনার এডমিশন টেস্টও কাজে লাগবে। অর্থাৎ আমরা যখন ভালো করে পড়ি এটা কিন্তু আমাদের লং টার্মে কিন্তু খুবই উপকার হয়। গত বছর হচ্ছে একই প্রশ্ন সমস্ত বোর্ডে হয়েছে, আশা করা যায় এই বছরও একই প্রশ্ন হবে। গত বছর একই প্রশ্ন হয়েছে সব বোর্ডে। আচ্ছা, তাহলে কিলিমাঞ্জারো পর্বতের শীর্ষদেশে বরফ আবৃত কেন? এটা হচ্ছে উচ্চতার কারণে। কারণ আমরা জানি হচ্ছে আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাই তাপমাত্রা কি আমাদের কমে না তাপমাত্রা বাড়ে? তাপমাত্রা হচ্ছে আমাদের কমে। এটা হচ্ছে উত্তর দিবেন উচ্চতার কারণে। তারপরে আমাদের জন্য যে প্রশ্নটা আছে যে শ্রুতজ সমভূমি কি? সমভূমির অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অনেকগুলো ভাগ আছে। আমাকে বলেন এই যে অপশন শ্রুতজ সমভূমি কোনটি? যেটা হচ্ছে স্রোত দ্বারা প্রতিনিয়ত প্লাবিত হয়, যেটি হচ্ছে স্রোত দ্বারা প্রতিনিয়ত প্লাবিত হয় সেটাকে বলা হয় কি? শ্রুতজ সমভূমি। তাহলে প্রদত্ত অপশনগুলো থেকে আপনাদেরকে বলতে হবে শ্রুতজ সমভূমি কি, কোন সমভূমিটি প্রতিনিয়ত প্লাবিত হয়। লাইভ হচ্ছে আমাদের যখন ক্লাস চলবে, আমাদের কন্টেন্ট যখন শেষ হবে তখন লাইভ শেষ হবে। সুন্দরবন, এই তো দেখছেন সুন্দরবন। সুন্দরবন কি? শ্রুতজ সমভূমি। এবং বাংলাদেশ তো বটেই, পুরো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন। এটা আপনারা জানেন। সুন্দরবন হচ্ছে 5টি জেলাতে আছে বাংলাদেশের। তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? আমরা হচ্ছে একটু আপনাদেরকে নমুনা দেখাচ্ছি কোন ধরনের প্রশ্ন আসতে পারে। আপনারা নিজেদেরকে একটু জ্বালিয়েও নিতে পারবেন এবং হচ্ছে একটু অনুমান করতে পারবেন কোন ধরনের প্রশ্ন আসে। তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন থেকে কি প্রশ্ন আসতে পারে? প্রথম যে আমরা প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে যমুনা নদীর উৎপত্তি কোথায়? প্রায় সময় পরীক্ষাতে কোনো একটি নদীর উৎপত্তি দিয়ে থাকে। বোর্ড বইয়ে হচ্ছে আমরা একটা কমন প্রবণতা দেখতে পেয়েছি যে ওনারা প্রায় সময় ওনাদের যে এমসিকিউ প্রশ্নে কোন একটা নদীর নাম দিয়ে বলে যে হচ্ছে নদীটার উৎপত্তি কোথায়। আপনারা বলেন যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনা নদীর উৎপত্তি হচ্ছে কোথায় বলেন? যমুনা নদীর উৎপত্তি হচ্ছে কৈলাস সিংহের, হিমালয় পর্বতের কৈলাস সিংহের মানস সরোবর থেকে। যমুনা নদী কিন্তু বাংলাদেশে উৎপত্তি লাভ করেনি। মূল নদীটি কিন্তু হচ্ছে হিমালয় পর্বতমালার কৈলাস সিংহের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে, তারপরে বঙ্গোপসাগর পতিত হয়েছে। পুরো গল্প আপনারা জানেন। যমুনার আকস্মিক পরিবর্তন কোনটি? মানে হঠাৎ করে পরিবর্তন ভূমির কোনটি? এখানে 4টি পরিবর্তন আছে ভূমির। আপনাদেরকে বলতে হবে আকস্মিক পরিবর্তন কোনটি। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এইচএসসি ভূগোল প্রথম পত্রে প্রিভিয়াসের একটি প্রশ্ন হচ্ছে আকস্মিক পরিবর্তন কোনটি, এবং এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসা প্রশ্ন যে আকস্মিক পরিবর্তন কোনটি? বিচূর্ণী ভবন, ভূমিকম্প, নগ্নিভবন, পর্বত গঠন। এটা শুধু যে আপনাদের বোর্ড বইয়ে আসছে বিষয়টা এরকম না। এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে বিভাগ পরিবর্তন করে যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছে তাদের জন্য যে প্রশ্ন ছিল এখানে ছিল আকস্মিক পরিবর্তন কোনটি? ভূমিকম্প। অর্থাৎ আমরা যে শুধু বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য পড়বো বিষয়টা এরকম না। নিঃসন্দেহে বোর্ড পরীক্ষা দিব, ভালো ফলাফল করব, পাশাপাশি আমাদের সামনে যে এডমিশন টেস্ট আছে, এডমিশন পরীক্ষা আছে, ওটার জন্য পড়ব। আর ফোকাস তো আপনাদের সাথে আছেই, একাডেমিকও আছে আপনাদের সাথে, এডমিশন তো অবশ্যই আপনাদের পাশে আপনাদের সাথে রয়েছে।
নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কোনটি? আমরা জানি হচ্ছে নদী দুই ভাবে ভূমিরূপ তৈরি করে, একটা হচ্ছে সঞ্চয়ের মাধ্যমে আর একটা হচ্ছে কি ক্ষয় কার্যের মাধ্যমে। এখন আপনাকে বলতে হবে নদীর সঞ্চয় ভূমিরূপ ভালো করে খেয়াল রাখবেন, নয় কোনটি? নদীর সঞ্চয় ভূমিরূপ জানতে চাচ্ছে না, বলছে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ নয় কোনটি? নয়। আপনারা যখন উত্তর করবেন তখন নয়, হয়, না, নি এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, কারণ শুধু যদি আপনি হচ্ছে ভূমিরূপ দেখে উত্তর করে দেন তাহলে কিন্তু হবে না। এখানে সঠিক উত্তর কি? অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন জি জি নদী সোপান। হ্যাঁ, নিঃসন্দেহে নদী সোপান, নদী সোপান। কারণ হচ্ছে এই যে তিনটা, এগুলা কিন্তু নদীর কি সঞ্চয়জাত, এগুলা কি সঞ্চয়জাত ভূমিরূপ। এখানে আমাকে নয় জানতে যাচ্ছে নদী সোপান, কারণ নদী সোপান হচ্ছে নদীর ক্ষয়জাত ভূমিরূপ। অর্থাৎ এই নয় এগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু নম্বর ছুটে যাবে। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? আমরা জানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কিন্তু বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ। এখন আপনাদেরকে বলতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? তারপর হচ্ছে আমরা এই প্রশ্নে আসতেছি, দেখেন আপনারা পারেন কিনা। বাংলাদেশ তো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ নিঃসন্দেহে, বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপের নাম কি? সুন্দরবন। বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপের নাম কিন্তু সুন্দরবন। বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ, আর পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ সুন্দরবন। কিন্তু যদি বলে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, শুধু দ্বীপ বললে কিন্তু হবে ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ যদি বলে, শুধু দ্বীপ বললে কি ভোলা, কিন্তু সবচেয়ে বড় বদ্বীপ কি সুন্দরবন। তাহলে সুন্দরবনের অবস্থান কোথায় বাংলাদেশের? সুন্দরবনের অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিমে। তাহলে বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত? দক্ষিণ পশ্চিমে। আমরা একটু অতিরিক্ত তথ্য জেনে নিলাম। ওকে, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের জন্য, দেখো। এখন আমরা দেখব হচ্ছে পৃথিবীর ভূমিরূপ বিন্যাসে প্লেটের কোন গতির ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা হচ্ছে ভূমিরূপ পড়ছেন, প্লেটগুলোর নাম মনে রাখছেন, ভূমিকম্প পড়ছেন। এখন আমাকে বলেন পৃথিবীর ভূমিরূপ বিন্যাসে প্লেটের কোন গতির ভূমিকা গুরুত্বপূর্ণ? দেখেন তো মনে করতে পারেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা আগেই বলেছি যে ভূমিরূপ পরিবর্তন থেকে কিন্তু দুটি সৃজনশীল প্রশ্ন আসবে, এবং এমসিকিউ কিন্তু আমরা বলছি কি 4-এর অধিক এমসিকিউ আসতে পারে। এখন আপনারা 5 নম্বর প্রশ্নের উত্তর আপনাদের মনে আছে কিনা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সংকুচন গতি একদম মুখস্থ দিয়ে দিবেন, সংকুচন গতি, সম্প্রসারণ গতি নয়। মুশফিক হুসাইন, হ্যাঁ সংকুচন গতি, চমৎকার। পৃথিবীর শতকরা 50% ভূমিকম্প সংঘটিত হয় কোন এলাকায়? পৃথিবীতে যে এত ভূমিকম্প হয়, এবং কিছুদিন আগে কিন্তু আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মিয়ানমারে কিন্তু একটা ভূমিকম্প সংঘটিত হয়েছে। এখন আপনাকে বলতে হবে সবচেয়ে ভূমিকম্প প্রায় 50% কোন এলাকায় হয়? দেখেন তো পারেন কিনা। পৃথিবীর শতকরা 50% ভূমিকম্প সংঘটিত হয় কোন এলাকায়? খ না, বঙ্গীল পার্বত্য এলাকায়। আপনারা যদি একটু বুদ্ধি খাটান যে আমাদের আশেপাশে কোথায় বেশি ভূমিকম্প হয়, একদম আশেপাশে একদম প্রতিবেশী নেপালে, আর কোথায় হয়? আমার হয় হচ্ছে মিয়ানমারে। আপনি যদি নেপালের উদাহরণটাই দেখেন, নেপাল কিন্তু মূলত কি বঙ্গীল পার্বত্য এলাকা, কারণ হিমালয় পর্বতমালা কোথায়, কাঞ্চনজঙ্ঘা কোথায়? মিয়ানমারে। ওইগুলা কি বঙ্গীল পর্বতমালা।
কোন অধ্যায় থেকে কয়টি এমসিকিউ প্রশ্ন আসবে আমরা প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি, ক্লাস শেষে আবার হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। ক্লাস শেষে আমরা প্রথম দিকে বলে দিয়েছিলাম কোন অধ্যায় থেকে কতগুলো এমসিকিউ আসতে পারে, শেষে আবার বলে দিব। অর্থাৎ কমন সেন্স খাটিয়ে আপনারা উত্তর করতে পারেন। চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে? বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে যে প্রশ্ন আসতে পারে, ঢাকা শহর, যারা ঢাকা শহরের বাসিন্দা আছেন বের হলে বুঝতে পারেন ঢাকার ওয়েদার কিরকম, ঢাকার বায়ু কিরকম, কিরকম ধুলাবালি। এখন আপনাকে বলতে হবে ঢাকা শহরে বায়ু দূষণে নিচের কোন গ্যাসটি অধিক দায়ী, সবচেয়ে বেশি দায়ী। দেখেন আমরা কি আগে একটি প্রশ্ন এই টাইপের কিন্তু দেখিয়েছিলাম যে ঢাকা শহরে বায়ু দূষণে নিচের কোন গ্যাসটি অধিক দায়ী, খুবই রিলেভেন্ট একটি প্রশ্ন। ঢাকা শহরের বায়ু নিয়ে কিন্তু এখন খুব তুলকালাম কাণ্ড, প্রতিনিয়ত আলোচনা হচ্ছে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে কিন্তু আমরা খারাপের দিক থেকে কিন্তু 1-2, আমরা কিন্তু হচ্ছে আফ্রিকার দেশ 7 কিংবা হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের যে রাজধানী দিল্লির সাথে কিন্তু কম্পিটিশনে আছি খারাপের দিক দিয়ে। কখন আমরা প্রথম হচ্ছি, কখন ওরা প্রথম হচ্ছে। কোন শহরে বায়ু সবচেয়ে খারাপ, এটা নিয়ে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের। তো এটা উত্তর হবে কি সালফার ডাইঅক্সাইড। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের আনফিট গাড়ি, কারণ হচ্ছে গাড়ির যে কালো ধোঁয়া, ওই কালো ধোঁয়াতে কিন্তু সালফার ডাইঅক্সাইড থাকে বেসিক্যালি। তারপর যেটা দেখবো হচ্ছে ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য কি। ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য কি? এই যে আমি বা আপনারা যেখানে আছি এটা কি আমাদের ট্রোপোমণ্ডল। এখন ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য আপনি কমন সেন্স দিয়ে বলেন তো এখানে কি ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? নিঃসন্দেহে না, কারণ বেতার তরঙ্গ প্রতিফলিত আয়নোস্ফিয়ারে, আমরা একটু আগে দেখলাম। অতিবেগুনি রশ্মি শোষণ করে না, কারণ অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন স্তর? ওজোন স্তর। তাহলে আমার এই দুটি বাদ হয়ে গেল। ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য এই দুটি আমার বাদ। বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাবে। আপনি যদি ট্রোপোমণ্ডল থেকে উপরে যান বায়ুর উষ্ণতা কি দ্রুত বৃদ্ধি পায় নাকি কমে? নিঃসন্দেহে কমে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপের কি ঘটে? হ্রাস ঘটে। এভাবে হচ্ছে বাদ দিবেন। পরীক্ষাতে যখন এমসিকিউর উত্তর করবেন আপনি চেষ্টা করবেন হচ্ছে একটু কঠিন হইলে, একটু ডিফিকাল্ট হইলে, যখন আপনি হচ্ছে সঠিক উত্তরটা বের করতে পারছেন না তখন আপনি বাদ দিবেন যে এটা উত্তর না, এটা উত্তর না। তখন হচ্ছে বাদ দিয়ে দেখবেন কি আপনার অপশন একটা কি দুইটা থাকবে, তখন আপনি উত্তর করতে পারবেন সহজে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে? একটু আগে আমরা বলেছিলাম কোন স্তরের কারণে। এটা অনেকবার বিভিন্ন এডমিশন টেস্টে, বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে। আমি আবারও নিয়ে আসছি প্রশ্নটা যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে? এটা কি ওজোন স্ফিয়ারে হয়, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, আয়নোস্ফিয়ারে? একটু আগে আমরা কিন্তু উত্তরটা বলছি। এখন দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা। 5 মিনিট আগে আমরা বলছিলাম যে বেতার তরঙ্গের বিষয়টা। এই বেতার তরঙ্গ প্রতিফলিত না হলে কিন্তু আমরা ফোনে কথা বলতে পারবো না, কিংবা আপনারা যে টিভিতে খেলা দেখেন খেলা দেখতে পারবেন না। সারামণি ঘ, আশরাফুল ঘ, নিঃসন্দেহে হচ্ছে কি ঘ। একটু আগে আমরা এটার উত্তর বলেছিলাম। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক যে উষ্ণায়ন, মানে পৃথিবীর তাপমাত্রা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা আপনি নিজে কল্পনা করলে বুঝতে পারবেন যে আজ থেকে 3 বছর 4 বছর কিনা 5 বছরের সাথে বর্তমানের যে ঋতুগুলোর পার্থক্য আছে কিনা, তাপমাত্রার পার্থক্য আছে কিনা আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এ মুখ্য ভূমিকা পালন করছে কোন গ্যাস? কোন গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে? প্রতি বছর তাপমাত্রার পরিবর্তন ঘটছে। 10-15 বছর দেখে যাচ্ছে কি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। যে 10 বছর আগে যেখানে ধরেন হচ্ছে গ্রীষ্মকালে 26 ডিগ্রি ছিল, 10 বছর পরে সেই গ্রীষ্মকালে তাপমাত্রা হয়ে যাচ্ছে কত ডিগ্রি? 27 ডিগ্রি, 28 ডিগ্রি। কেন? কোন গ্যাস দায়ী? অক্সিজেন দায়ী? নিঃসন্দেহে না। মিথেন? নিঃসন্দেহে না। ওজোন? নিঃসন্দেহে না। থাকলো কি আমার কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু মডিফাই করে এই প্রশ্নটা দিয়েছিল যে পৃথিবীর জলবায়ুর ক্ষেত্রে বা আবহাওয়ার ক্ষেত্রে কোন গ্যাসটি মুখ্য ভূমিকা পালন করে? অর্থাৎ জলবায়ুর উপর, আবহাওয়ার উপর কোন গ্যাসটি অত্যাধিক প্রভাব রাখে বা হচ্ছে কোন গ্যাসটি হচ্ছে প্রভাব বিস্তার করে? আনসার ছিল কিন্তু কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ দেখেন একই প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ে মুখ্য ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইড, একই প্রশ্ন যেখানে একটু ঘুরিয়ে বলবে যে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে কোন গ্যাস, তখনও কিন্তু আনসার হবে কার্বন ডাই
অক্সাইড। কারণ এটাই কিন্তু সব নষ্টের মূল। উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? খুবই খুবই দরকার, যেটা ছাড়া হচ্ছে উদ্ভিদ এবং জীবজগৎ বেঁচে থাকবে না, অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। কোন স্তরটি না থাকলে চিন্তা করেন তো দেখি। মানে আমি বা আমরা, আমাদের জীবজগৎ, আমাদের উদ্ভিদ জগৎ, কেউ থাকবে না। বলেন কোন স্তরটি না থাকলে আমরাই থাকবো না? বায়ুমণ্ডলের যে স্তরগুলোর মধ্যে ট্রপোস্ফিয়ার। কারণ আপনি আমি যে ক্লাস করতেছি, ক্লাস দেখতেছি, নিঃশ্বাস নিচ্ছি, পড়তেছি, কারণ হচ্ছে কি ট্রপোমণ্ডলে আমার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে, পর্যাপ্ত পরিমাণে তাপ আছে, পর্যাপ্ত পরিমাণে বায়ুর আর্দ্রতা আছে। এই জন্য মূলত হচ্ছে আমরা সার্ভাইভ করতে পারছি। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কোনটি? ট্রপোস্ফিয়ার। এমনিতে সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু একেবারে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। জলবায়ুর উপাদান হলো, সবসময় এমসিকিউর উত্তর করার ক্ষেত্রে প্রশ্নটি ভালো করে পড়ার চেষ্টা করবেন। এখানে বলেছে কি জলবায়ুর উপাদান। তাহলে জলবায়ুর উপাদান হলো কোনটি? দেখেন তো আপনারা পারেন কিনা। জলবায়ুর উপাদান হলো কোনটি? আপনারা লাইভটি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের সাথে। জলবায়ুর উপাদান হলো, দেখেন তো পারেন কিনা, ট্রাই করে প্র্যাকটিস করেন। খুবই বেসিক প্রশ্ন। আপনাদের বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে এরকম একটি প্রশ্ন থাকবেই, যে নিচের কোনটি জলবায়ুর উপাদান, নিচের কোনটি জলবায়ুর নিয়ামক, কিংবা হচ্ছে নিচের কোনটি জলবায়ুর উপাদান নয়, নিচের কোনটি জলবায়ুর নিয়ামক নয় কিন্তু দেখবেন ভালো করে। হ্যাঁ, ঘ সঠিক উত্তর তাপমাত্রা। দেখেন এগুলা কিন্তু নিয়ামক। এই যে এটা কিন্তু, এই যে এটা 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 এই তিনটা কিন্তু কি নিয়ামক, জলবায়ু সংক্রান্ত, কিন্তু এরা কিন্তু উপাদান না, এরা কি নিয়ামক। তাহলে উপাদান কি এখানে? তাপমাত্রা। আপনারা যখন পড়বেন জলবায়ুর উপাদান আর নিয়ামক, খুব খেয়াল করে উপাদান আর নিয়ামকগুলো আলাদা করে পড়বেন, যেন হচ্ছে গোলমাল না হয়, যেন হচ্ছে গুলিয়ে না যায়। তাহলে কিন্তু আপনারা নম্বর থেকে বঞ্চিত হবেন। বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে? অর্থাৎ আমরা যে বলি যে হিউমিডিটি ইংরেজিতে, যে বায়ুতে আজকে আর্দ্রতা বেশি, আর্দ্রতা কম, যখন হচ্ছে আমাদের বেশি গরম লাগে তখন কিন্তু আমরা এই কথাগুলো বলি। কিংবা আমরা যখন আবহাওয়ার ফোরকাস্ট দেখি, আবহাওয়ার পূর্বাভাস, তখন কিন্তু লেখা থাকে যে আর্দ্রতার এত%, বা হচ্ছে হিউমিডিটি এত%। এখন এই যে বায়ুর যে আর্দ্রতা কি, এটা কি থাকলে আমরা আর্দ্র বলি, কি না থাকলে আমরা এটাকে শুষ্ক বলি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে? দেখেন তো পারেন কিনা। শাহরিয়ার সুমন রেজা, জলীয় বাষ্প হয়, অবশ্যই জলীয় বাষ্প। আবার কেউ আবেগে হচ্ছে আবার কুয়াশা দিয়ে বসে থাকেন না, যে শীতকালে তো খুব কুয়াশা পড়ে তো কুয়াশা দিয়ে দিই, এরকমটা না, জলীয় বাষ্প। অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, চমৎকার। কারণ আমাদের টার্গেট কিন্তু আমরা এমসিকিউ থেকে 25 থেকে 25 কিংবা বড় জোর 1 নম্বর আমরা ছাড়বো, 24 আমাদেরকে পেতেই হবে। এখন আমরা দেখব পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু, যেটা আরেক নাম হচ্ছে কি প্রত্যয়ন বায়ু, এর আরেক নাম কি প্রত্যয়ন বায়ু, এবং এটা কিন্তু একটি নিয়ত বায়ু। পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়? আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা এটা যাচাই করার জন্য আবার প্রশ্ন নিয়ে আসছি, যে পশ্চিমা বা প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধে, বিষয়টি খেয়াল রাখবেন, উত্তর গোলার্ধে। একজন বলতেছে এত সোজা প্রশ্ন কি বোর্ডে আসবে? এজন্য যে আপনাদেরকে প্রথম দেখিয়েছি যে হচ্ছে 2024-এ কি প্রশ্ন আসছে, এত সোজা প্রশ্নই আসবে। আর প্রশ্ন সোজা না, আপনি পারেন এই জন্য আপনার কাছে সোজা মনে হয়, আপনি ব্রিলিয়ান্ট, A+ পাবেন নিঃসন্দেহে। তা উত্তর গোলার্ধ দেখি দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, কিন্তু এখানে দক্ষিণ গোলার্ধ বললে কিন্তু উত্তর পরিবর্তন হয়ে যেত।
বিষয়গুলোর জন্য আপনাদের খেয়াল থাকে আর কি। নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোন চাপ বলয়, বানানটি ভুল আছে, অবস্থিত। অর্থাৎ নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোন চাপ বলয় অবস্থিত। মানে যদি এটা আমরাকে গ্লোব বলি, ধরেন এটা হচ্ছে কি আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে কি আমার 5 থেকে বলছে, তো আচ্ছা এটা ধরি হচ্ছে আমার 10, এই পাশে 10, এই পাশে আমি কল্পনা করি হচ্ছে 10 ডিগ্রি। তাহলে বলেন এখানে কোন চাপ বলয়? নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোন চাপ বলয় অবস্থিত? দেখেন তো পারেন কিনা, মনে পড়ে কিনা। মনে পড়ে? চিত্র দেখে কি মনে পড়তেছে? যদি আমি চিত্র ঠিক এক্স্যাক্টলি আঁকিনি, জাস্ট আপনাদেরকে হচ্ছে ধারণা দেওয়ার জন্য। মৌতাসিম, ফুয়াদ তাসিম, ঘ, সারামণি ঘ। হ্যাঁ, গ নিরক্ষীয় নিম্ন চাপ বলয়। এখন আমাকে একটু অতিরিক্ত তথ্য দেন তো, আমাদের পৃথিবীতে স্থায়ী চাপ বলয় আছে কয়টা বলেন তো? স্থায়ী চাপ বলয়, স্থায়ী চাপ বলয় কয়টা? তার মধ্যে হচ্ছে উচ্চ চাপ কয়টা, নিম্ন চাপ বলয় কয়টা? আমাদের পৃথিবীতে স্থায়ী চাপ বলয় কয়টা, উচ্চ চাপ বলয় কয়টা, নিম্ন চাপ বলয় কয়টা? দেখি কয়জনের মনে আছে দেখি। আমাদের কিন্তু স্থায়ী চাপ বলয় 7টা, 4টা হচ্ছে আমার উচ্চ চাপ বলয়, 3টা হচ্ছে আমার কি নিম্ন চাপ বলয়। ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন যদি আমরা দেখি, মৌসুমী জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়? অর্থাৎ এখানে কিন্তু আমি ডিগ্রির মাধ্যমে আপনাকে বলতে হবে মৌসুমী জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়। মৌসুমী জলবায়ু দেখা যায় 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে। আমরা কিন্তু 15 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে পড়ি, কারণ আমাদের হচ্ছে অক্ষাংশ বললে আমরা কি 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে পড়ি। 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশ, অর্থাৎ আমরা 15 থেকে 30-এর মধ্যে পড়ি। আর আমাদের জলবায়ু কি মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। নিচের কোন দেশটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলের অন্তর্ভুক্ত? আবারও আমরা নিয়ে আসলাম, আগে একটি প্রশ্ন আপনাদেরকে দেখিয়েছিলাম, বোর্ড বই আসছে 2024 সালে আসছে, সেম প্রশ্নটি আমরা একটু অপশনগুলো পরিবর্তন করে আপনাদের জন্য দিলাম। এখন বলেন তো নিচের কোন দেশটি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? মানে ভূমধ্যসাগরের আশেপাশে কল্পনা করবেন, যারা ভূমধ্যসাগরের আশেপাশে ওরাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। অপশন থেকে বলেন। থাইল্যান্ড না, ভূমধ্যসাগরীয়, ভূমধ্যসাগরের আশেপাশে দেখেন। অর্ক ফ্রান্স, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার ইতালি, অর্থাৎ দেশগুলোর নাম পরিবর্তন করে দিয়ে প্রশ্ন রিপিট হয়। ইতালি, তারপরে আপনার বলতে পারেন আপনি হচ্ছে লিবিয়ার কথা বলতে পারেন, লিবিয়া, তারপর গ্রিস বলতে পারেন। অর্থাৎ ভূমধ্যসাগরের আশেপাশে যারা আছে তারা হচ্ছে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত হয় কোন কোন জলবায়ুর বৈশিষ্ট্য? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। আমি বারবার বলবো, আপনারা যদি বিগত 5 থেকে 7 বছরের এমসিকিউ গুলো দেখেন, যদিও আমাদের বিগত করোনা আমাদের হচ্ছে বড় একটা আন্দোলন সংগ্রাম আমাদের এখানে হয়েছে, যার কারণে আমাদের পরীক্ষা ব্যাহত হয়েছে, পরীক্ষা ওইরকম হয়নি। তারপরে যদি আপনারা 10 বছরের প্রশ্ন দেখেন, 10 বছরে মোটামুটি কত প্রশ্ন হবে? আপনার 3 থেকে 400 প্রশ্ন হবে এমসিকিউ। দেখবেন এখান থেকে 15-20টা কমন পড়ে যাবে, কিন্তু একটু পরিবর্তন করে দিবে, একটু ভাষা, একটু অপশনগুলো। এখন বলেন তো জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর দিক হলো? জলবায়ু পরিবর্তনের কারণে যতগুলো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে অন্যতম একটি দেশের নাম হচ্ছে কিন্তু বাংলাদেশ। এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, যে ক্ষতিগ্রস্ত দেশের যে তালিকা, এর মধ্যে আমরা কিন্তু সপ্তম। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশের তালিকা আমরা কিন্তু সপ্তম।
অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতির দিক, সবগুলাই ক্ষতির দিক, কিন্তু সবচেয়ে ক্ষতি কোনটা, এরকম প্রশ্ন কিন্তু আপনাদেরকে দিবে, যে বাস্তবিক জ্ঞান সম্পন্ন প্রশ্ন। দেখি এই প্রশ্নের উত্তর কারা দিতে পারে। দেখিয়ে দিব কোন কোন চ্যাপ্টার থেকে নিম্নভূমি নিমজ্জিত হবে। খুব চাপ মুক্ত পড়াশোনা করেন, প্রশ্ন আপনি পারবেন, এক দুইটা প্রশ্ন এদিক সেদিক হতে পারে, এক দুইটা পরীক্ষা এদিক সেদিক হতে পারে, তাও দেখবেন কি আপনি ভালো করতেছেন। বাংলাদেশে কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? সিম্পল প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী। এটা এখানে আনার কারণ হচ্ছে পরীক্ষাতে আমাদের পচা শামুকে কিন্তু পা কাটে, অনেকে কিন্তু আবেগে বা একটু বেখেয়ালি ভাবে নাতিশীতোষ্ণ দিয়ে দিবে, কারণ আমরা জানি হচ্ছে আমাদের তাপমাত্রা একটু মিড লেভেলের, এরকমটা করলে হবে না, আমাদের হচ্ছে ক্রান্তীয় মৌসুমী। সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এখান থেকে দেখেন তো এখানে একটা ভুল আছে আমার, বানান ভুল। উষ্ণ স্রোত কোনটা? অনেকবার এই টাইপের প্রশ্ন আসছে, কোনটা শীতল স্রোত, কোনটা উষ্ণ স্রোত। ভূগোল প্রশ্ন আশা করি হচ্ছে সব বোর্ডে একই রকম প্রশ্ন হবে, গত বছর একই প্রশ্ন ছিল, ম্যাক্সিমাম সময় একই প্রশ্নতে পরীক্ষা নিয়েছিল ভূগোল, আশা করি ব্যতিক্রম হবে না, ব্যতিক্রম হলে সমস্যা নাই, বইয়ের বাইরে তার প্রশ্ন দিবে না। উষ্ণ স্রোত কোনটা দেখেন তো পারেন কিনা। উষ্ণ স্রোত, এখানে উষ্ণ স্রোত হচ্ছে গিনি স্রোত। স্রোত পড়ার সময় হচ্ছে একটু মানচিত্র দেখে, ম্যাপ দেখে পড়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার মনে থাকবে পরীক্ষার হলে। জোয়ার ভাটা সংকটনের প্রধান কারণ, এই প্রশ্নগুলো সহজ, কিন্তু যখন প্রধান একটি শব্দ দিয়ে দিবে, প্রধান একটি শব্দ দিয়ে দিবে, কারণ কেন্দ্রাধিক শক্তি, এখানে যেই শক্তিগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু জোয়ার ভাটার সংগঠনের কারণ, কিন্তু প্রধান যখন বলবে তখন কিন্তু আপনাকে আনসার দিতে হবে চন্দ্রের আকর্ষণ। প্রশ্ন কঠিন হয় না, কারণ হচ্ছে মানে প্রশ্ন সহজ হয়, কিন্তু আমরা পরীক্ষার হলে বুঝি না যে প্রশ্নটা সহজ, পরীক্ষার পরে কিন্তু আমরা বুঝি যে না প্রশ্নটা সহজ ছিল, পারতাম, এরকম হয়, আমাদেরও হতো। উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটা? উত্তর আটলান্টিক স্পেসিফাই করে বলে দিছে, উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটা, বলেন তো। উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটা এখানে দেওয়া আছে, বলেন তো কোনটি উত্তর? উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটা? এটা হচ্ছে আপনার ক্যানারি স্রোত। বোর্ডের কোশ্চেন পড়লে হচ্ছে আপনি মোটামুটি আপনার একটু আইডিয়া হবে প্রশ্ন সম্পর্কে, এবং অনেকগুলো কমনও পড়বে। আপনারা চেষ্টা করবেন হচ্ছে বইটা প্রথম পাতা থেকে শেষ পাতা অন্তত রিডিং পড়ার জন্য আর কি। আপনার হয়তো মনে থাকবে না, বুঝবেন না, তো আপনি রিডিং পড়ে যাবেন। একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কি কারণে হয়? আমরা জানি হচ্ছে একটা স্রোত হচ্ছে বিভিন্নভাবে ভাগ হয়, আর নতুন নতুন নামে স্রোত হয়। একটি মূল স্রোত আরেকটি স্রোতে সৃষ্টি কি কারণে হয়, কি কারণে আরেকটা স্রোত হয়, বলেন তো দেখি। একটা মূল স্রোত থেকে আরেকটা স্রোত কি কারণে সৃষ্টি হতে পারে? ক্যানারি স্রোত আগের প্রশ্নের উত্তর নিঃসন্দেহে, এটা বলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্যানারি, আগের প্রশ্নের উত্তর ক্যানারি স্রোত। এই প্রশ্নের উত্তর দেখেন আপনারা পারেন কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভূভাগের অবস্থান, যদিও ভূভাগের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই পরীক্ষাতে আসবে ঘুরে ফিরে, অপশনগুলো একটু পরিবর্তন করে দিবে। তারপরে যদি আমরা পরের প্রশ্নে যাই, দশম অধ্যায় মানচিত্র স্কেল, এখান থেকে এমসিকিউ হচ্ছে আপনার একটা কি দুটো, সর্বোচ্চ দুটো এমসিকিউ যদি বলি, একটার বেশি প্রশ্ন আসবে না সাধারণত, একটা প্রশ্ন যদি আসে এর বেশি আসবে না। যেমন আসতে পারে নিচের কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? আমরা জানি হচ্ছে স্কেলের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র, আরেকটি হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র। কোনটা বৃহৎ স্কেলের মানচিত্র বলেন তো প্রদত্ত অপশন থেকে, কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? মানচিত্র স্কেল
এখান থেকে একটা দুটা বেশি এমসিকিউ আসবে না, 1 থেকে 2টি, সাধারণত হয় না এরকম, সর্বোচ্চ 2টি, সর্বনিম্ন 1টি প্রশ্ন। নিচের কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? পৃথিবীর মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র? ঘ, কি বলেন? একটু চিন্তা করেন, পারবেন। এখানে হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে আমার মৌজা মানচিত্র। মৌজা মানচিত্র হচ্ছে আমার বৃহৎ স্কেলের মানচিত্র। আমাকে ক্ষুদ্র আর বৃহদের পার্থক্যটা দেখতে হবে। যখন হচ্ছে আপনি ছোট্ট একটি জায়গাকে ম্যাপে বড় করে দেখাবেন, এটা কি বৃহৎ স্কেলের মানচিত্র। আর আপনি যদি একটি বড় জায়গাকে, বড় ভূভাগকে মানচিত্রে ছোট করে দেখান, তাহলে এটা হবে কি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। দেখেন পুরো পৃথিবী, এত বড় পৃথিবী আমরা কিন্তু ছোট্ট একটা কাগজের মাধ্যমে দেখাই, তাহলে এটাকে আমরা বলবো কি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। যেমন হচ্ছে পৃথিবীর মানচিত্র, এটা কি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। কারণ বিশাল বড় একটা এরিয়াকে আমরা কি করি, কি ক্ষুদ্র স্কেলের মাধ্যমে দেখাই না। বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে মৌজা, আর পৃথিবীর মানচিত্র হচ্ছে কি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। মৌজা মানচিত্র হচ্ছে আপনারা জমি সংক্রান্ত বিষয়ে যারা কথা বলে, বা আপনার আব্বুকে যদি জিজ্ঞেস করেন খুব সহজে বলে দিবে আর কি মৌজা মানচিত্র কি। অর্থাৎ আপনাদের এলাকায় একটা মৌজা আছে, এখন তো মৌজার ইয়েটা নাই, এখন তো ইউনিয়ন গ্রাম হয়ে গেছে, আগে ছিল হচ্ছে মৌজা। ওই মৌজার একটা মানচিত্র আছে, বেসিক্যালি হচ্ছে আপনার জমি সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য, জমির মালিকানার যে সমস্যা এটা সমাধান করার জন্য মৌজা মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে পৃথিবীর মানচিত্র হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। হ্যাঁ, এরকম যেন ঝামেলা যেন না হয়। নিচের কোন স্কেলটি পৃথিবীর সকল দেশে ব্যবহারের উপযোগী? অনেকগুলো স্কেল আছে, কিন্তু একটা স্কেল হচ্ছে পৃথিবীর যেখানেই যান সবাই এই স্কেলটা ব্যবহার করে। এটা হচ্ছে প্রতিভু অনুপাত স্কেল, যেটাকে ইংরেজিতে রেশিও বলে, সরি রেফারেন্স পয়েন্ট বলে আর কি। প্রতিভু অনুপাত স্কেল, রেফারেন্স রেশিও। মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতি কয়টা? এটা হচ্ছে আপনার গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে এই প্রশ্নটি এসেছিল যে মানচিত্র স্কেল প্রদর্শনের পদ্ধতি কয়টা? আনসার হচ্ছে 3টা। মানচিত্র স্কেল প্রদর্শনের পদ্ধতি কয়টা? 3টা। কি কি বলতে পারবেন? মানচিত্র স্কেল প্রদর্শনের পদ্ধতির যে 3টা বলতেছি কি কি, একটা হচ্ছে রেখার সাহায্যে আমরা কিন্তু করতে পারি, রেখাচিত্রের সাহায্যে, বর্ণনার মাধ্যমে। আর এটা হচ্ছে আপনার প্রতিভু অনুপাতের মাধ্যমে। অর্থাৎ এই 3টা পদ্ধতি, রেখাচিত্রের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে, প্রতিভু অনুপাতের মাধ্যমে হচ্ছে আমরা স্কেল প্রদর্শন করতে পারি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যারা হচ্ছে জানতে চাচ্ছেন যে কোন অধ্যায় থেকে এমসিকিউ সিকিউ প্রশ্ন পড়বেন, আমরা হচ্ছে শেষবারের মতো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে এটা আপনাদের জন্য হচ্ছে দেখাচ্ছি। অনেকে জানতে চাচ্ছেন যে সম্ভাব্য প্রশ্ন, আমরা তো ব্যাখ্যা করেছি। সম্ভাব্য সৃজনশীল এমসিকিউ প্রশ্ন হচ্ছে এইভাবে আপনারা পড়তে পারেন আর কি, ঠিক আছে? মানে 10ম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে নাই বলা চলে, তাও আমি একটি প্রশ্ন রেখেছি নেই। আপনি অধ্যায় সৃজনশীল এবং সৃজনশীলের জন্য না পড়লেও হবে। আপনাকে হচ্ছে এই যে 6টা অধ্যায় থেকে আপনার জন্য বরাদ্দ হচ্ছে 8টা প্রশ্ন, প্রত্যেক অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসবে। কিন্তু আমরা বলতেছি ভূমিরূপ পরিবর্তন 3য় অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 2টা। আর হচ্ছে জলবায়ু অঞ্চল জলবায়ু পরিবর্তন থেকে আসবে কয়টা? 2টা, 4টা। আর বাকি 4 অধ্যায় থেকে কয়টা আসবে? একটা একটা করে 4টা, 4 4 8টা সৃজনশীল প্রশ্ন আসবে। ব্যবহারিক মানচিত্র স্কেল থেকে প্রশ্নের সম্ভাবনা খুবই খুবই কম। যদি আসেও আপনার জন্য সমস্যা নেই, কারণ আপনাকে তো 8টা থেকে 5টা উত্তর করলেই হবে।
তারপরে আমরা এমসিকিউ কিন্তু চমৎকারভাবে বলে দিয়েছি যে আর হচ্ছে আমরা স্পেসিফাই করে বলে দিয়েছিলাম ক্লাসের শুরুতে যে কোন অধ্যায় থেকে কতটি আসতে পারে। আমরা বলছিলাম হচ্ছে এখান থেকে 1 থেকে 2টার বেশি প্রশ্ন আসবে না। তো সবচেয়ে গুরুত্ব দিয়েছি আমরা কোনটাকে, এটাকে, চতুর্থ অধ্যায়। তারপরে আমরা গুরুত্ব দিয়েছি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। মূলত 2 অধ্যায় থেকে 8 থেকে 10টি প্রশ্ন চলে আসবে। তো এই 2টা অধ্যায় ভালো করে পড়বেন। 2024-এও আমরা দেখেছি এই 2 অধ্যায় থেকে প্রশ্ন বেশি এসেছে। এ হচ্ছে আপনাদের জন্য, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন। আমরা হচ্ছে 15 তারিখ ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে হচ্ছে আপনাদের সাথে আরেকটি ক্লাস আছে আমাদের। আজকের মতো হচ্ছে আমরা এখানে হচ্ছে ক্লাস শেষ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটু স্মার্টলি প্রিপারেশন করবেন। আমরা যে অধ্যায়গুলো গুরুত্ব দিয়েছি, যেভাবে এমসিকিউ দেখিয়েছি, এভাবে পড়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা ভালো পরীক্ষা দিবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা ফোকাসের সাথেই থাকেন একাডেমিক পর্যায়ে, একাডেমিকের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।